আমাদের বায়োলজিতে আজকে থিওরি ক্লাস হবে 38, যেহেতু প্রিভিয়াস ক্লাসটা আমাদের নষ্ট হয়ে গিয়েছিল, ওই জন্য আজকে আমরা আবার এখান থেকে পড়ব। তো এই ক্লাসটা করার আগে আমি তোমাদের একটা কথা বলি। দেখো, আমাদের 15th সেপ্টেম্বর, এটা আমার আগে আরও অনেক আগে আলোচনা করা উচিত ছিল, তো সেটা হয়ে ওঠেনি বা তোমরা কেউ আগ্রহ করনি বলে ওটা আমি বিশেষভাবে করিনি। তো 15th সেপ্টেম্বরে আমাদের আছে হচ্ছে মিসলেনিয়াসের পরীক্ষাটা রয়েছে। তো দেখো, আমাদের কাছে যে সময় রয়েছে, যে যে অবস্থাতেই থাকো না কেন, এই সময়টাকে ইউটিলাইজ করতে হবে। ধরো আজকে হচ্ছে 17 তারিখ চলে গেল, তাহলে 18 তারিখ থেকে, কাল থেকে যদি শুরু করো 14 তারিখ পর্যন্ত, তার মানে ধরে নাও যে মোটামুটি আজ এ মাসের 18 থেকে শুরু করে আগামী মাসের 14 তারিখ পর্যন্ত মোটামুটি ছোটোখাটো একটা মাস, ছোটোখাটো একটা মাস, ঠিক আছে। আমি তোমাদের গ্রুপে প্রিভিয়াস ইয়ার্সেস মানে 2012, 2018, 2019, ঠিক আছে, এই 3 বছরের প্রিলিমিনারি কোয়েশ্চেন আমি গ্রুপে দিয়ে দেব, প্রিভিয়াস ইয়ার্স। তো এই প্রশ্নটা তোমরা যখন দেখবে, সেই প্রশ্ন থেকে আমি কিছু অ্যানালাইজ করেছি, করে দেখলাম কতগুলো টপিক যেগুলো আমাদের পড়তে হবে, যেখান থেকে কোয়েশ্চেন আসবে। তো আমি চাইছি যে ছোটোখাটো এক মাস হলে মোটামুটি আমাদের 16 ডেজ, কাল থেকে শুরু করে, হ্যাঁ একদম, বা আজকে রাত থেকেই শুরু করে দিতে পারো, প্রত্যেককে বলছি 16 দিনে যে টপিকগুলো বলবো 16 দিনে ওই টপিকটাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। যে করেই হোক, 24 ঘন্টা হাতে আমার সময় আছে। 24 ঘন্টা আমাদের লাইভ ক্লাস যতটুকুন যা হয় ওটা বাদ দিয়ে বাকি যে সময়টা আছে, একটু খাওয়া নাওয়া ভুলে এই কয়টা দিন, এই ছোটোখাটো এক মাস আছে বলছি, তো এই কয়টা দিন যদি একটু চেষ্টা করো, তাহলে আশা করছি পরীক্ষাটা কিন্তু ভালো হবে। সবাই খাতা বের করে নিয়েছো, খাতায় নোট করো, অন্য জায়গায় নোট করো, বায়োলজির খাতাতে নয়, অন্য খাতা নিয়ে নাও, অন্য খাতা নিয়ে নাও। যেগুলো বলছি এই টপিকগুলোকে, মিসলেনিয়াসের জন্য এই টপিকগুলোকে আমাদের প্রিপারেশন করে নিতে হবে এই অল্প সময়ের মধ্যেই। এবং তোমাদের মজার বিষয় হলো, এই যে মিসলেনিয়াসের যে টপিকগুলো আমি এখন বলবো, এই টপিকগুলো আর ক্লার্কশিপের টপিক হুবহু সেম। কি বলছি বুঝেছো? মানে মিসলেনিয়াসের টপিকগুলো আর ক্লার্কশিপের প্রশ্নও যদি তোমরা কিসের দেখো, টপিক? তাহলে দেখবে যে আমি বলছি যে মিসলেনিয়াসের জন্য নিয়ে আলোচনা করছি। তুমি সবে জয়েন করলে না? না স্যার, আমি প্রথম থেকেই আছি। আচ্ছা, আমি আমি বললাম কি, আপনার কথাটা কেটে গেল। ও আচ্ছা, আমি বললাম কি আমাদের 15th সেপ্টেম্বর হচ্ছে মিসলেনিয়াসের পরীক্ষা রয়েছে, প্রিলিমিনারি। মেন্স দেখে নেওয়া যাবে, মেন্সে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রিলিমিনারিটা মেইন। তাহলে মিসলেনিয়াস আমাদের মোটামুটি ছোটোখাটো একটা মাস রয়েছে, ছোটোখাটো, যদিও পুরো এক মাস আমরা পাচ্ছি না, তবুও আমরা মোটামুটি 30-32টা টপিক আছে, সেটা 16 দিনের মধ্যে আমাকে দিনে 2টো করে টপিককে কমপ্লিট করে ফেলতে হবে, ঠিক আছে। আর তারপরের কয়েকদিন ওইগুলোকে একটু রিভিশন দিয়ে পরীক্ষার হলে ঢুকবে, 100% লাভ হবে। এটা আমার অনেক আগে করা দরকার ছিল, সেভাবে আগ্রহ হয়নি বলে হলো না। যাই হোক, তো টপিকগুলোকে খাতায় লিখে নাও, এক এক করে টপিকগুলোকে লেখো। যেমন ফিজিক্সের কথা যদি বলি, তো ফিজিক্সের ক্ষেত্রে যেমন ইউনিট অ্যান্ড মেজারমেন্ট যে চ্যাপ্টারটা রয়েছে, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট এটা দেখে নেবে। ইউনিট অ্যান্ড মেজারমেন্ট এই চ্যাপ্টারটা দেখবে। তারপর দেখবে হচ্ছে আমাদের ভারতবর্ষের ন্যাশনাল মুভমেন্টস যেগুলো হয়েছে, হ্যাঁ মুভমেন্টস হয়েছে আইএনএম থেকে, এই চ্যাপ্টারটা থেকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের মধ্যে যে মুভমেন্টগুলো হয়েছে, যেমন তোমার খিলাফত মুভমেন্ট কবে হয়েছে, তারপর অসহযোগ মুভমেন্ট কবে হয়েছে, ঠিক আছে, অগাস্ট মুভমেন্ট কবে হয়েছে, এই সমস্ত মুভমেন্ট, ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট মুভমেন্টগুলো দেখবে। 3, স্পোর্টস দেখবে, ঠিক আছে, স্পোর্টস। 4, 4-এর মধ্যে তোমরা দেখবা হচ্ছে আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের আর্ট অ্যান্ড কালচারটাকে একটু দেখবা, মানে পশ্চিমবঙ্গে কোন স্থাপত্য বিখ্যাত আছে, বা পশ্চিমবঙ্গের ডান্স ফর্ম কি আছে, ঠিক আছে। তার সাথে সাথে দেখবা হচ্ছে লেক অ্যান্ড মাউন্টেন্স, লেক অ্যান্ড মাউন্টেন পিক, মাউন্টেন পিক কোন শৃঙ্গ কোথায় অবস্থিত, আর কোন লেক কোথায় অবস্থিত, এটা দেখে নিবে। তারপর নোট করছো তো এগুলো, নোট করো। তারপরে দেখবে হচ্ছে ন্যাশনাল পার্ক। হ্যাঁ স্যার। হ্যাঁ, ন্যাশনাল পার্ক এগুলো কিন্তু বেশি কঠিন নয়, স্ট্যাটিক জিকের পার্ট এগুলো সব। ন্যাশনাল পার্ক, আর ন্যাশনাল পার্কের সাথে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় কোনটা রয়েছে, ইম্পর্টেন্স কি আছে।
আর আমি যে যতগুলো টপিক বলছি এগুলোর মধ্য থেকে গুরুত্বপূর্ণ নোটস কিন্তু আমি এই 3-4 দিনের মধ্যে তোমাদেরকে সব প্রোভাইড করে দেবো, ঠিক আছে? 3-4 দিনের মধ্যে। তবুও তোমরা বসে থাকবে না কিন্তু, এক একটা টপিক নিয়ে নিজেরাই শুরু করে দিবে, আজকে রাত স্যার বলছি থেকেই শুরু পাঁচ করো। নম্বর টপিক, 5 নম্বর টপিকটা এইটা কোনখান থেকে পড়বো এটা? দেখো, ন্যাশনাল পার্কস বা ওয়াইল্ড লাইফ তুমি একবার গুগলে সার্চ করলে দেখবে বহু নোট পেয়ে যাবে, বহু। গুগলে সব মানে লিস্ট দেওয়া আছে। হ্যাঁ, আমি সেটাই বলছি, এই জন্য এই টপিকগুলোকে যদি কোনো বুক থেকে অ্যাভেলেবেল না হয়, আর বায়োলজিতে যা আমরা পড়ছি, মনে রাখো বায়োলজিতে যা পড়ছি, আমাদের কপাল ভালো থাকলে বায়োলজির 3-4টে কোয়েশ্চেন যদি দেয়, আমরা সবকটা উত্তর করতে পারবো 100%। 100% বায়োলজির যা পড়ানো হচ্ছে এর বাইরে কোনো কোয়েশ্চেন হবে না, যে কোনো পরীক্ষায় তুমি বলো না কেন। আচ্ছা, তারপরের পয়েন্টটা লেখো, যেমন রিভার, ঠিক আছে? রিভার্সগুলোকে দেখবে, রিভার্সের সাথে তাদের ওয়াটারফলগুলো থাকবে। হ্যাঁ, ওয়াটারফলস আর অরিজিন, কোন নদী কোথা থেকে অরিজিন হয়েছে, হ্যাঁ, এবং তোমার স্যার ড্যামস। ইম্পর্ট্যান্ট সিটিজ, হ্যাঁ হ্যাঁ, এই তো নদীর সাথে যা যা রিলেটেড থাকে, ওয়াটারফলস, অরিজিন, সিটিজ বা ড্যামস, এগুলোকে একটু দেখে নেবে। আচ্ছা, 7 নম্বর টপিক, দ্যাট ইজ হেডকোয়ার্টার্স। কোনটার হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত, এটা খুব ইম্পর্ট্যান্ট কিন্তু। যেমন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার, এই সমস্ত জিনিসগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে তো হেডকোয়ার্টার্স। এবং আমাদের ভারতবর্ষের ইসরো হেডকোয়ার্টার কোথায় আছে, এই সমস্ত জিনিসগুলো, অর্থাৎ হেডকোয়ার্টার্সগুলো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, এটা দেখে নেবে। হেডকোয়ার্টার্স অর্গানাইজেশনগুলোর ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল এই টপিকগুলোকে দেখো, আমি এই টপিকগুলো বলে দিলাম তো, এই টপিকগুলোকে যদি তোমরা একবার গুগলে সার্চ করো শুধু এই টপিকগুলো দিয়ে, তাহলে দেখবে যে তোমরা অনেক ডেটা পেয়ে যাবে। আর যে ডেটাগুলো তোমার সামনে ফুটে উঠবে, মনে করবো ওগুলোই প্রিভিয়াস ইয়ার্স কোনো না কোনো পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়েছে বলেই লোকেরা ওয়েবসাইটে ওগুলো দিয়ে রেখেছে। ওকে, আচ্ছা, 8 নম্বর, কারণ এগুলো একটা বই থেকে জোগাড় করা খুব টাফ, এই জন্য আমাদের গুগলের সহযোগিতা নিতে হবে। আচ্ছা, 8 নম্বর টপিক দেখবে হচ্ছে বুকস অ্যান্ড অথার্স। তো বুকস অ্যান্ড অথার্স এটা একদম পুরনো যাবে না, হ্যাঁ, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থেকে দেখবে। কি করে দেখবে দাদা? একবার গুগলে সার্চ করো না, যে ইম্পর্ট্যান্ট বুকস অ্যান্ড অথার্স বলে সার্চ করো, দেখো তুমি একটা ডেটা পেয়ে যাবে। আচ্ছা, 9 নম্বর টপিকে তুমি দেখবে 9 নম্বর টপিকে দেখবে ইনভেনশন, বিভিন্ন যে সায়েন্টিফিক ইনভেনশনসগুলো হয়েছে, সো ইনভেনশনস অ্যান্ড ডিসকভারিজটা দেখবে এই টপিকটা। তারপরে দেখবে স্লোগান, যেমন করেঙ্গে ইয়া মারেঙ্গে, এই স্লোগান কে দিয়েছিল, কখন দিয়েছিল, ঠিক আছে? ইনকিলাব জিন্দাবাদ স্লোগান কে দিয়েছিল, এই যে জিনিসগুলো ইতিহাসের পার্সপেক্টিভ থেকে। তোমরা যদি একবার গুগলে সার্চ করো ইম্পর্ট্যান্ট স্লোগানস অফ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বলে সার্চ করলেই দেখবে তুমি একটা ডেটা পেয়ে যাবে। তারপরে আসো, মানে গুগলটাকে, ইন্টারনেটটাকে ইউজ করো এই কয়েকটা দিনের জন্য, আর এই টপিকগুলোকে দেখো, দেখে চলো, এর বাইরে থেকে তো কোয়েশ্চেন হওয়া সম্ভব নয়। আচ্ছা, তারপর আমাদের কনস্টিটিউশনের ইম্পর্ট্যান্ট আর্টিকেলস, সব দরকার নেই, ইম্পর্ট্যান্ট আর্টিকেলসের নোট আমার প্রস্তুত হয়ে গেছে, আজকে রাত্রেই আমি নোটটা তোমাদেরকে দিয়ে দেব। এই কনস্টিটিউশনের 200টা আর্টিকেলস আছে, খুব আমার একটা ইম্পর্ট্যান্ট। কোয়েশ্চেন আছে। হ্যাঁ, একবার আমি একটু বলি, তারপরে আমি তোমাদেরকে 200 আর্টিকেলস আছে কনস্টিটিউশনের, 200 আর্টিকেলস, যেগুলো থেকে ডিফারেন্ট এক্সামিনেশনে প্রশ্ন জিজ্ঞেস করে। তো এই 200 আর্টিকেলসটা যখন তোমাদের আমি আজকে রাতেই দিয়ে দেব, এইটাকে না দৈনিক একটা বার করে পড়া, যখন খুশি তখন পড়ো, দৈনিক একবার করে পড়ো, দৈনিক সম্ভব না হলে আজ পড়ো, পরশু দিন পড়ো, তারপর গ্যাপ দাও, তারপরের দিন পড়ো, ঠিক আছে? 200 মানে 4-5 পৃষ্ঠার একটা নোট হবে, এই 4-5 পৃষ্ঠার নোটটা একবার দেখে নেওয়া, ঠিক আছে? তাহলে এই কি বললাম, আর্টিকেলস, আমি এটা শেষ করি তারপর তোমার কথা শুনছি। আর্টিকেলস দেখবে, তারপরে দেখবে হচ্ছে এখানে তোমার কনস্টিটিউশনের কোন পার্টে কোন বিষয়টা রয়েছে, পার্টস, আর তার সাথে দেখবে শিডিউল, কোন শিডিউলে কোনটা দেওয়া আছে, ঠিক আছে না? এই কনস্টিটিউশনের শিডিউলস বোধহয় আমি তোমাদের একটা ভিডিও করে দিয়েছি, দেখবে ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? টিয়ার অফ ওল্ড পিএম বলে একটা শর্ট ট্রিক আছে, ওই ভিডিওটা একবার দেখে নাও, চ্যানেলে গিয়ে দেখো, পলিটির মধ্যে দেওয়া আছে। আচ্ছা, শিডিউলসগুলো দেখবে। আচ্ছা, আর দেখবে হচ্ছে অ্যামেন্ডমেন্ট। আমি এগুলোর নোট যদিও প্রোভাইড করব, তবুও তোমরা বসে থেকো না,
অ্যামেন্ডমেন্টস আমাদের কনস্টিটিউশনের গুরুত্বপূর্ণ, তাহলে কনস্টিটিউশন থেকে এই কটা পড়লেই এনাফ, কনস্টিটিউশনে আর কিছু পড়ার দরকার নেই। কি কি ইম্পর্ট্যান্ট আর্টিকেলস, যেটার নোট আমি আজকে রাতে দিয়ে দিচ্ছি, কনস্টিটিউশনের পার্টস, কোন পার্টসে কোন বিষয়টা রয়েছে, শিডিউলস কতগুলো আছে, কোনটার মধ্যে কি আছে, আর গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্টসগুলো। চলো 12 নম্বর টপিকে হচ্ছে তোমার কংগ্রেস সেশন। কংগ্রেস সেশন আমাদের আইএনসির যে কংগ্রেসের যে সেশনগুলো হয়েছিল, ওই কংগ্রেসের সেশন ইম্পর্ট্যান্ট সেশনস বলে সার্চ করলেই তোমরা দেখবে একটা সুন্দর নোট পাবে ইন্টারনেট থেকে। এই গুরুত্বপূর্ণ কংগ্রেস সেশন, যেমন কোন সেশনটা একমাত্র সেশন যেটা গ্রামে অনুষ্ঠিত হয়েছিল, একমাত্র কংগ্রেস সেশন কোনটি যেটা গান্ধীজি করেছিল, এগুলো যদি আমরা পড়েছি তবুও একবার এটা দেখে নেবে, প্রপার নোটও তৈরি হয়ে যাবে ফর এনি এক্সামিনেশন। আচ্ছা 13 নাম্বার, দেখো এমার্জেন্সিতে করা কাজই কিন্তু প্রয়োজনে লাগে, একটা কথা মাথায় রেখো। এমার্জেন্সি সিচুয়েশানে যে কাজগুলো তোমরা যে করবে, যেগুলো আমি বলছি এই পয়েন্টগুলোকে যখন তুমি প্রিপেয়ার করে নেবে, তাহলে দেখবে যে একটা স্ট্র্যাটেজিকের খাজানা তোমার কাছে তৈরি হয়েছে। ওকে, কংগ্রেস সেশন হলো। আচ্ছা তারপরে যেমন ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে দেখবে কি, ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে দেখবে হচ্ছে তোমার এখানে মাউন্টেনগুলো দেখবে একটু, কোন মাউন্টেন কোথায় অবস্থিত, ঠিক আছে। ইম্পর্ট্যান্ট রিভার্সগুলোকে দেখবে, কোন নদী, নীল নদ, আমাজন, হ্যাঁ, টাইগ্রিস, এই সমস্ত নদীগুলোকে একটু দেখে নেবে ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে। মাউন্টেন, রিভার্স, আর আছে তোমার গ্রাসল্যান্ড, কোন গ্রাসল্যান্ড কোথায় অবস্থিত, ঠিক আছে না, সাভানা কোথায় আছে, হ্যাঁ, এই সমস্ত গ্রাসল্যান্ডটা দেখে নিবে ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে। এ কটা দেখলেই এনাফ। মাউন্টেন পিক কোথায় আছে, রিভার কোনটা কোথায় আছে, গ্রাসল্যান্ড কোথায় আছে। গ্রাসল্যান্ডটা যদিও খুব ইম্পর্টেন্ট এদের মধ্যে, ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে। হ্যাঁ ঠিক হয়ে গেল ওয়ার্ল্ড জিওগ্রাফি। তারপর হচ্ছে 14 নম্বর পয়েন্ট। 14 নম্বর পয়েন্টে তুমি দেখবে হচ্ছে সিনেমা। ওকে, সিনেমা, এই সিনেমার নোটটা আমি দিয়ে দেবো খুনি, মানে ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল মিলিয়ে কিছু সিনেমা থাকে, যেমন থাকে না, দেখবা যে তোমাদের মধ্যে একটা প্রশ্ন দেখবে এখানে দেখবা রয়েছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনে, জেমস বন্ড চরিত্রটি কার সৃষ্টি, বুঝেছো, এরকম গুরুত্বপূর্ণ। হ্যারি পটার চরিত্রটি কার সৃষ্টি, এই ধরনের কোয়েশ্চেন্স কিন্তু জিজ্ঞেস করা হয়েছে প্রিভিয়াস পরীক্ষাতে। তো সিনেমা এটা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল দুটো মিলিয়ে এটাকে প্রিপেয়ার করবে। আচ্ছা 15 নম্বর টপিকের মধ্যে লেখো যে আমাদের ইন্ডিয়ান ক্লাইমেটটা দেখবে, ইন্ডিয়ান ক্লাইমেট অ্যান্ড ইটস ক্যারেক্টার, বা ইন্ডিয়ান ক্লাইমেট হলেই হলো, ইন্ডিয়ান ক্লাইমেট বলতে কোথায় কোন ধরনের বৃষ্টি হয়। আমরা আগামী সপ্তাহেই ক্লাইমেটটাকে কমপ্লিট করে ফেলবো। ক্লাইমেটের কিন্তু বেশ কতগুলো পার্ট চ্যানেলে পড়ানো হয়ে গেছে। সো রিভারটা টোটালটা কমপ্লিট করানো হয়েছে। সো যদি পারো চ্যানেলে গিয়ে ভূগোলের যে কয়টা লেকচার দেওয়া আছে ওই কয়টাকে একটু স্পিড মোডে করে দ্রুত একবার দেখে ফেলো। ওই মনে করো যে শোবার সময় দেখো বা খেতে বসে দেখো, যে স্পেয়ার টাইমগুলোতে ওটা দেখে নিতে পারো। আচ্ছা গেল 16 নম্বর টপিকের মধ্যে, যেমন ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের জন্য কোথায় বৃষ্টি হয়, হ্যাঁ, শীতকালে কোথায় বৃষ্টিপাত হয়, এই বিষয়গুলোকে একটু দেখে নিই। এই বিষয়গুলো কিন্তু আমি অলরেডি চ্যানেলে পড়িয়ে রেখেছি ক্লাইমেটের মধ্যে। আচ্ছা আর দেখবে হচ্ছে যে বায়োলজিতে আমরা পড়েছি না ডিজিজ চ্যাপ্টারটা, ডিজিজেস অ্যান্ড ক্যারিয়ার্স, কোন রোগ কে বহন করে, ডিজিজ অ্যান্ড ক্যারিয়ার্স এটা দেখবে, কোন রোগ কোন কারণে হয়, কোন রোগের কোন কারণ, ক্যারিয়ারকে, কোন রোগ কে বহন করে নিয়ে আসে, ডেঙ্গি কিসের জন্য হয়, ম্যালেরিয়া কিসের জন্য হয়, এই বিষয়টা দেখবে বায়োলজিতে। আচ্ছা 17 নম্বর পয়েন্টে দেখবে হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে ফেমাস সাইট যেগুলো রয়েছে, ফেমাস সাইটস, গুরুত্বপূর্ণ ফেমাস সাইটস যেগুলো রয়েছে সেটা দেখবে। আচ্ছা আর 18 নম্বরে দেখবে হচ্ছে ডেইলি সায়েন্সের যে যেগুলো রয়েছে, ডেইলি সায়েন্স বলতে কি, যেমন ওই মোটামুটি তোমার বেসিক যে সায়েন্স যেটা আমাদের দৈনন্দিন কাজে ইউজ হয়, ঠিক আছে, যেমন লিভার ওর মধ্যে পড়বে, যে ফ্যানটা চলছে এইখানে কোন মোশন কাজ করছে, ঠিক আছে, টিউবওয়েল যেটা জল তোলা হয়, টিউবওয়েলে কোন ধরনের লিভার রয়েছে, ঠিক আছে না, এই যে আমাদের দৈনন্দিন জীবনের যে সায়েন্সটাকে ইউজ করি আমরা, এগুলো রিলেটেড একটু দেখে নেবে। আচ্ছা
আর দেখবে 19 নম্বরে ফেমাস পারসন। ফেমাস পারসন, এই ফেমাস পারসন দেখবে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের সিচুয়েশন থেকে, কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে ফেমাস পারসন দেখবে। এখন ফেমাস পারসন বলতে যারা প্লেয়ার্স আছে, যারা মিউজিকের ক্ষেত্রে আছে, হ্যাঁ, যারা কোনো গেমসের ক্ষেত্রে আছে, এদের এই সমস্ত ব্যক্তি ফেমাস পারসন, যারা সম্প্রতিকালে বিশেষ কোনো কাজ কারবার করেছে, এটা। আর আর 20 নাম্বার দেখো অ্যানিমাল কিংডম। অ্যানিমাল কিংডম থেকে প্রশ্ন জিজ্ঞেস করে 2টো বা 3টে অ্যানিমাল কিংডম থেকে। সো এটা বায়োলজিতে আমরা পড়েছি। অ্যানিমাল কিংডমের সাথে প্লান্ট কিংডম যুক্ত থাকবে, ঠিক আছে। তারপর তোমার প্লান্টের হরমোন, প্লান্ট হরমোন আমাদের আর 2-1টা ক্লাসের মধ্যে আমাদের 2টো টপিকই বাকি থাকবে। এক হচ্ছে প্লান্ট হরমোন আর প্লান্ট ডিজিজ, এই 2টো পার্ট বাকি থাকবে। সেটা তো আমরা সামনের সপ্তাহে কমপ্লিট করে ফেলতে পারবো। সো এটা নিয়ে আলাদা করে করার দরকার নেই, এটা আমরা ক্লাসেই পড়ে নেব। তাহলে প্লান্ট হরমোন আর প্লান্ট ডিজিজ, এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আরেকটা দেখে নেবে হচ্ছে আইভিসি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, আর এর সাথে বেদিক সিভিলাইজেশনটা। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বেদিক সিভিলাইজেশনটা দেখে নেবে হিস্ট্রিতে। আর তোমার এখান থেকে দেখে নাও ফুল ফর্মসগুলো একটু দেখে নেবে। ফুল ফর্মস কোনটার কোন ফুল ফর্মস আছে, ইম্পর্ট্যান্ট ফুল ফর্মস বলে গুগলে সার্চ করলেই দেখবা যে সুন্দর একটা ডেটা কোনো না কোনো ওয়েবসাইট তোমাকে দিয়ে দেবে ফুল ফর্মস, ঠিক আছে। যেমন বড এর ফুল ফর্ম কি, ঠিক আছে না, বিএমডির ফুল ফর্ম কি, এরকম। পিডিএফ এর ফুল ফর্ম কি, যেটা আমরা ইউজ করি ডেইলি লাইফে কম্পিউটারের থেকে, এই জিনিসটা। আর দেবে হচ্ছে মেডিকেল টেস্ট থেকেও কোয়েশ্চেন এসছে, দেখবা মেডিকেল টেস্ট কোন রোগের জন্য কোন ধরনের টেস্ট করা হয়, মেডিকেল টেস্ট। তারপর আমাদের হিউম্যান বডি বা হিউম্যান অ্যানাটমি যাই বলো না কেন, মানব শরীরের কোন অঙ্গ কোথায় থাকে, কোন অঙ্গের কি কাজ, তো অলরেডি এটা আমরা তো পড়ে ফেলেছি, এটা নিয়ে কোনো চাপ হওয়ার কথা না। তো মোটামুটি এই কয়টা টপিক হলো, এটা কটা টপিক হলো, মোটামুটি 25টা টপিক ধরো, 25 টপিকস এর মধ্যে রয়েছে। এই 25টা টপিকসকে আমরা কিন্তু মোটামুটি চেষ্টা করব 15 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলার, আগামী 15 দিনের মধ্যে। তোমাদের আজকে ক্লাসের শেষে আমি গ্রুপে ওই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সগুলো দিয়ে দিচ্ছি, তাহলে দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ এই টপিকের বাইরে কোয়েশ্চেন করা নেই। আর ম্যাথের মধ্যে বিশুদ্ধ অ্যারিথমেটিক থাকবে, অ্যারিথমেটিকের সাথে ওই নাম্বার সিস্টেম, তারপর তোমার এর মধ্যে থাকবে হচ্ছে আর এই যে বেসিক যে ইয়ে রয়েছে, মেনসুরেশন রয়েছে, 2D ফিগার্সগুলো, ঠিক আছে না, ওটা থাকবে ওখান থেকে। তো ম্যাথেরটা তো এখন হবে না, ম্যাথেরটা কমপ্লিট করা যাবে না, যার যত দূর আছে এটা করবে, ঠিক আছে। এই কয়েকটা টপিকের বাইরে দেখো আর কোনো কোয়েশ্চেন বেসিক্যালি নেই, বুঝতে পেরেছি? হ্যাঁ, এবার বলো কে কি বলছো বলো। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার আমাদের ওই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপরে একটা ম্যারাথন ক্লাস নিয়ে নিন না স্যার, 5-6 ঘন্টা। এই 5-6 ঘন্টার ক্লাস তো আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে। না, ঠিক আছে। 2 দিন 3 ঘন্টা করে এরকম একটা বড় করে ক্লাস সেশন করে দিয়ে একেবারে শেষ করে দিন। আচ্ছা তুমি বললে তো আমি দেখছি, চেষ্টা করছি এটা করা যায় কিনা। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি স্পোর্টসটা কি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখতে হবে হ্যাঁ নাকি ওই স্পোর্টসটা বলতে ক্র্যাক কি, ডাব্লিউবিসিএস হ্যাঁ বলছি শোনো, হ্যাঁ স্পোর্টসটা যেটা দেখবে সেটা হচ্ছে যে কোন গেমের মধ্যে কোন ধরনের টার্ম ইউজ করা হয়, ঠিক আছে। যেমন জ্যাবিং, পিঞ্চিং, এই শব্দগুলো মানে এই টার্মগুলো কোন খেলার সাথে যুক্ত, কোন খেলায় কতগুলো প্লেয়ার থাকে, ঠিক আছে, এই জিনিসগুলো স্পোর্টস সাথে পড়তে বলছি। বা কোন ট্রফি কোন স্পোর্টসের জন্য দেওয়া হয়, রঞ্জি ট্রফি কিসের জন্য দেওয়া হয়, বুঝতে পারছো তো, মানে একদম স্যার। স্ট্যাটিক পার্টটা, হ্যাঁ স্ট্যাটিক পার্টটা। বলো আর কেউ কিছু বলছো। স্যার আর্ট আর কালচারের নোটটা দিয়ে দিবেন। হ্যাঁ চলো, আচ্ছা আর্ট অ্যান্ড কালচার, দেখো আর্ট অ্যান্ড কালচার তো অনেক বড় একটা টপিক,
তবুও চলো ইম্পর্ট্যান্ট যতটুকুন আমাদের মিসলেনিয়াস বা WBPSCর পার্সপেক্টিভ থেকে আর্ট অ্যান্ড কালচার যতটা দরকার পড়বে আমি তোমাদেরকে দিয়ে দেবো। এর মধ্যে দেখো আমি সবকটা নোটই অ্যাভেলেবেল করে দেওয়ার চেষ্টা করছি যতদূর পারি, কিন্তু ওই আমার জন্য বসে থেকে সময়টা নষ্ট করো না, এটাই জন্য বলছি যে নিজেরা পড়তে থাকো। তাহলে এই কয়টা টপিক খাতায় তুলে নিয়েছো তো সবাই? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ। কি করবে বলো তো, একদম হ্যাঁ আজকে স্যার। রাত, হ্যাঁ আজকে রাত থেকেই শুরু করে দিবে, যে টপিকটা কমপ্লিট হবে একটা টিক মেরে দিবে, ঠিক আছে? আমি আশা করছি আগামী 15 দিনের মধ্যে তোমাদের এই প্রত্যেকটা টপিক কমপ্লিট হবে, 100% হবে, এটুকুন আমার বিশ্বাস আছে, যদি আমরা সত্যি সত্যি সিরিয়াস হই। তোমার কোয়েশ্চেন আমি দিয়ে দিচ্ছি, তোমরা কোয়েশ্চেন দেখবা, কোয়েশ্চেনে এর বাইরে কিছু হবে না, নেই, ঠিক আছে? আর ম্যারাথন ক্লাসের কথা বললে তো ওটা আমি দেখে চেষ্টা করি করা যায় কি না, ঠিক আছে? চলো ওকে, তাহলে এই পর্যন্ত হয়ে গেল। এবার আমরা আমাদের আজকের ক্লাসে আসি। আজকে আমাদের বায়োলজির 38 নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আমরা বেশ খানিকটা স্যার কমপ্লিট করে ফেলবো। হ্যাঁ বলো। বলছিলাম একটু বাইরে আছে, আমি জেরক্স করতে এসেছিলাম, জেরক্সের দোকানে আছি, তা লিভ নিচ্ছি স্যার। হ্যাঁ ওকে 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 ওকে, ঠিক আছে চলো, যারা যারা লিভ নিতে চাও নিয়ে নাও, বাকি যারা ক্লাসে থাকবে আমরা এখান থেকে কন্টিনিউ করব। চলো তাহলে মুছে দিলাম এগুলো সব, বেশ। আর যখন যা প্রবলেম হচ্ছে আমাকে নক করবে, অবশ্যই নক করবে। ও একটা জিনিস দেওয়া হয়নি, তোমার ডান্স ফর্মস, এটা দেওয়া হয়নি, দেখো ডান্স ফর্মস দিয়েছি কি? স্যার ডান্স ফর্মস এবং বলেছেন। স্যার আরেকটা জিনিসও দিতে ভুলে গেছেন, সেটা হচ্ছে মেডিকেল, সরি, এক্সারসাইজ, এই যে এক্সারসাইজ গুলো যেগুলো হয়, আরেকবার বলো। আর্মি এক্সারসাইজ গুলো। ও আর্মি এক্সারসাইজ গুলো আমি না বিগত বছরে সেভাবে কোশ্চেন দেখিনি। আচ্ছা তবুও লিখে নাও, মিলিটারি এক্সারসাইজ, মিলিটারি এক্সারসাইজ, এটাও একটু দেখে নিও। ডান্স ফর্মস গেল, মিলিটারি এক্সারসাইজ। হ্যাঁ আরেকটা জিনিস দেখো, পশ্চিমবঙ্গে যে সমস্ত উপজাতি আছে, ঠিক আছে না, ট্রাইবাল গ্রুপস, ট্রাইবাল গ্রুপস পশ্চিমবঙ্গ দেখবে, আর সাথে ইন্ডিয়াও দেখবে, ঠিক আছে? ব্যাস এই কয়টা। চলো এবার আমাদের বায়োলজিতে যে মূল টপিকটা চলছিল, দ্যাট ইজ প্লান্ট রিপ্রোডাকশন, যেটা আমাদের আগের দিন করতে গিয়ে আমাদের ক্লাসটা করাপ্ট হয়ে গিয়েছিল সেটা। তো চলো প্লান্ট রিপ্রোডাকশন আমরা যেহেতু প্রিভিয়াস ক্লাসে কিছুটা আগিয়ে গিয়েছিলাম, তোমাদের কারো নোট করা আছে, তো নোট থাকলেও আমার যেহেতু এটা বলার যেহেতু রেকর্ড হচ্ছে, সেই জন্য পুরোটাই বলবো, ঠিক আছে? তাহলে প্লান্ট রিপ্রোডাকশন আমরা এখন দেখব যে উদ্ভিদের রিপ্রোডাকশন কিভাবে হয়। তো মূলত যখন আমরা প্লান্ট রিপ্রোডাকশন বলছি, তো প্লান্ট রিপ্রোডাকশন হয় হচ্ছে ফ্লাওয়ারের মাধ্যমে হয়, উদ্ভিদের রিপ্রোডাকশন হয় ফ্লাওয়ারের মাধ্যমে। তাহলে ফ্লাওয়ার সম্পর্কে দু চারটে কথা, তাহলে হেডিং লাগিয়ে ফেলো ফ্লাওয়ার্স। তাহলে ফ্লাওয়ার্সের মধ্যে প্রথম পয়েন্ট এখান থেকে যেটা জিজ্ঞেস করতে পারে সেটা হচ্ছে যে ফ্লাওয়ারের স্টাডিকে কি বলে, স্টাডি অফ ফ্লাওয়ার্স। আর আমি আশা করছি আমাদের এই ক্লাসের মধ্যে যত ধরনের স্টাডি আছে সব স্টাডিগুলোই তো আমরা ক্লাসের মধ্যে অলরেডি কমপ্লিট করেই ফেলেছি, তাই না? এমন কোনো ব্যাপার নেই যে স্টাডি আমাদের বাকি আছে, কমপ্লিট হয়ে গেছে, কোনো না কোনো ক্লাসে আলোচনা হয়েছে। তাহলে স্টাডি অফ ফ্লাওয়ার্স, ফুলের যে স্টাডি সেটাকে বলা হয় অ্যানথোলজি। কি বলে? অ্যানথোলজি বলে। নেক্সট, আমাদের পৃথিবীতে সব থেকে বড় ফুল, লার্জেস্ট ফ্লাওয়ার, হ্যাঁ রাফলেসিয়া। যদি বলি স্মলেস্ট ফ্লাওয়ার, তো স্মলেস্ট ফ্লাওয়ারটা হচ্ছে উলফিয়া, হ্যাঁ উলফিয়া। আর যদি বলি যে আমাদের ন্যাশনাল ফ্লাওয়ার কোনটি, তো ন্যাশনাল ফ্লাওয়ার হচ্ছে লোটাস। এক্সামিনার এটাকে এভাবে জিজ্ঞেস করতে পারে যে এর সায়েন্টিফিক নেম কি, দ্যাট ইজ নীলাম্বো পেরিফেরা বা নুসিফেরা, যাই বলো না কেন দুটোই হবে। আচ্ছা গেল এই কয়টা বিষয়, এই কয়টা স্ট্যাটিক পার্ট ফুল থেকে জিজ্ঞেস করতে পারে আমাদের। ওকে আচ্ছা, ফুল থেকে আরেকটা জিনিস জিজ্ঞেস করে যে ফুলের পাপড়িতে যে মৌমাছি আসে যারা মধু তৈরি করে, অর্থাৎ হানি বিজ ফুল থেকে কি সংগ্রহ করে।
তো হানিবিজ ফুল থেকে নেকটার সংগ্রহ করে, মনে রাখবো নেকটার। ওকে, নেকটার সংগ্রহ করে, নেকটারটা আলটিমেটলি মধুতে কনভার্ট করার কাজ করে হচ্ছে বীজ। এবার আমরা দেখব যে ফুলের মধ্যে যে রিপ্রোডাকশন পার্ট সেটা কি কি থাকে। দেখো, একটা ফ্লাওয়ারকে যখন আমরা দেখছি, সেই ফ্লাওয়ারের মধ্যে রিপ্রোডাকশন পার্ট হিসাবে দুটো জিনিস থাকতে পারে। একটা থাকতে পারে হচ্ছে মেল পার্ট, আর একটা হয় হচ্ছে ফিমেল পার্ট। ঠিক আছে, মেল পার্ট আর একটা হচ্ছে ফিমেল পার্ট। তো মেল পার্টকে, ফুলের মেল পার্টকে বলা হয় স্টামেন। কি বলা হয়? স্টামেন বা পুংকেশর এটাকে বলা হয়। তাহলে স্টামেনের আরেকটা নাম কি? স্টামেনের আরেকটা নাম হচ্ছে অ্যান্ড্রোসিয়াম। ওকে, আর ফিমেল পার্টটাকে বলা হয় পিস্টিল। ফিমেল পার্টটাকে কি বলা হয়? পিস্টিল, PISTIL, পিস্টিল, বা এটাকেই বলা হয় গাইনোসিয়াম। কি বলা হয় এটাকে? গাইনোসিয়াম। তাহলে পুংকেশরকে বলা হয় অ্যান্ড্রোসিয়াম, আর স্ত্রীকেশরকে বলা হয় গাইনোসিয়াম। ঠিক আছে, বা পিস্টিল। ওকে, নাও এবার আমরা এক এক করে এই স্টামেনকে দেখব, অ্যান্ড দেন আমরা পিস্টিলকে দেখব। ঠিক আছে, চল আমি যদি এখান থেকেই ছবি এঁকে চেষ্টা করি যে পিস্টিল দেখতে কেমন হয়। দেখো, পিস্টিল দেখতে এরকম হয়। এই যে এটা হচ্ছে, সরি পিস্টিল বলছি, এটা হচ্ছে স্টামেন। এটা একটা কিসের ছবি? না, এটা স্টামেনের ছবি। এই স্টামেনের দুটো পার্ট। স্টামেনের এই যে পার্টটা দেখছো বোটার মতো, এই পার্টটাকে বলা হয় ফিলামেন্ট, বাংলায় বলে তন্তু, ফিলামেন্ট। আর এই যে মাথায় যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় অ্যান্থার। এটাকে কি বলে? এটাকে বলে অ্যান্থার। তাহলে অ্যান্থার, এই অ্যান্থারের মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে? প্রচুর পরিমাণে পোলেন গ্রেনস থাকে, রেণু থাকে, যেটাকে পরাগ রেণু বলে। তাহলে এই অ্যান্থারের ওপরে যেগুলো দেখতে পাচ্ছ ডট ডট, এটাকে কি বলে? এটাকে বলা হয় হচ্ছে পোলেন গ্রেনস। পোলেন গ্রেনস বলে, বা বাংলায় বলা হয় পরাগ রেণু। পরাগ রেণু। ওকে, পোলেন গ্রেনস। এবার আসো, যখন আমরা বলছি কিসের না পিস্টিল বা গাইনোসিয়ামের কথা বলছি, তো পিস্টিল বা গাইনোসিয়াম দেখতে কেমন হয়? দেখো, গাইনোসিয়ামের মাথায় এরকম একটা প্লেট জাতীয় একটা স্ট্রাকচার থাকে, এরকম প্লেট জাতীয় একটা স্ট্রাকচার থাকে, আর এটা এরকম আসে, এই যে এরকম হয়, এই যে এরকম হয় হচ্ছে, এটা হচ্ছে কিসের? না, এটা হচ্ছে পিস্টিলের ছবি, পিস্টিল। ঠিক আছে, তো এটার মধ্যে এইখানে থাকে হচ্ছে অভারি। হ্যাঁ, এই অভারির মধ্যে থাকে ছোট ছোট অসংখ্য অভিউলস থাকে, অভিউলস। তাহলে এটা আমরা কিসের ছবি দেখছি? এটা হচ্ছে স্ত্রীকেশর দেখছি, অর্থাৎ এই ওপরের যেটা মাথা মতন দেখছো, প্লেটের মতন ফিগার, এইটাকে বলা হয় স্টিগমা। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় স্টিগমা। আর এই যে বোটার মতন অংশটা দেখতে পাচ্ছ, স্টামেনের ক্ষেত্রে এটাকে বলে ফিলামেন্ট, কিন্তু পিস্টিলের ক্ষেত্রে এটাকে বলা হয় স্টাইল। কি বলে এটাকে? এটাকে বলে স্টাইল। এই যে ফিগারটা দেখছো, এটা হচ্ছে অভারি, এটা অভারি। আর অভারির মধ্যে যে ডট ডট গুলো দেখছো, এইগুলোকে বলা হয় অভিউল। এইগুলোকে বলা হয় অভিউল, মানে ডিম্বাণু। ওকে, এই যে পলিগ্রেন্সকে বলা হয় শুক্রাণু, আর অভিউল হচ্ছে ডিম্বাণু। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পিস্টিলের ফিগার দেখলাম, এটা স্টামেনের ফিগার দেখলাম। এটুকুন কমপ্লিট হয়েছে। বা এই অভিউলকে না আরেকটা নামেও বলা হয়, অভিউলকে বলা হয় মেগাস্পোর। কি বলা হয়? একটা কথা কিন্তু, মেগাস্পোর, মেগাস্পোর, মেগাস্পোর। আর এই যে পলিগ্রেন্স, এই পলিগ্রেন্সের আরেকটা নাম যদি দিতে চাও, কেন দিতে চাও বলছি পরে, এটা কাজে লাগবে। কারণ এই পলিগ্রেন্সের মধ্যেও অসংখ্য রকমের মানে ছোট 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 ছিদ্র থাকে, এই জন্য এটাকে বলা হয় আমাদের অ্যান্থারে যেটা থাকে মানে পোলেন গ্রেন্সের যেটা থাকে, ওটাকে বলা হয় স্পার্ম প্রোপোর্স। না, এটাকে বলা হয় তোমার জার্ম পোর্স। ইয়েস, জার্ম পোর্স, জার্ম পোর্স। তাহলে কি বললাম? পোলেন গ্রেন্সের মধ্যে যে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, রন্ধ্র থাকে, সেই রন্ধ্রকে বলা হয় জার্ম পোর্স। আর অভিউলের মধ্যে যে ছিদ্র থাকে ছোট ছোট, সেই ছিদ্রগুলোকে বলা হয় মেগাস্পোর।
এটা কেন জার্ম স্পোর মেগাস্পোর, দেখো এই জার্ম স্পোর থেকে এক ধরনের লিকুইডের সিক্রেশন হয়, ওই লিকুইডটা তোমার তোমার পোলেন টিউবের মাধ্যমে এই মেগাস্পোরের মধ্যে দিয়ে অভিউলে প্রবেশ করে, আর তারপর ফুলের মধ্যে না ফার্টিলাইজেশন হয়। চলো এটা আমরা পরে আলোচনা করছি। তো এই পর্যন্ত সকলের নোট হয়েছে? এই পর্যন্ত সবার যদি হ্যাঁ নোট স্যার। হয়েছে, ওকে চলো তাহলে মুছে দিলাম। চলো এবার আমরা দেখব যে এবার একটা কথা আছে, একটা কথা কি, আমি যদি টাইপস অফ ফ্লাওয়ার্স বলি, অর্থাৎ ফুলকে যদি আমি ক্লাসিফাই করি যে ফুল কত ধরনের হতে পারে, তো মনে রাখো ফুল দুই প্রকারের হতে পারে। একটাকে আমরা বলি হচ্ছে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, আর একটাকে বলা হয় ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। এই দুই ধরনের ফুল হতে পারে, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার আর ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। তো বাইসেক্সুয়াল ফ্লাওয়ার কাকে বলে? বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হচ্ছে যে সমস্ত ফুলের মধ্যে স্টামেন আর পিস্টিল দুটোই উপস্থিত থাকে, সেটাকে বলে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। আর ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার কাকে বলে? যার মধ্যে হয় পিস্টিল থাকবে, না হলে স্টিগমা থাকবে, যে কোনো একটা থাকবে, ফিমেল পার্ট বা মেল পার্টের যে কোনো একটা থাকবে, সেটা হচ্ছে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। আর যেটার মধ্যে দুটোই থাকবে, স্টিগমাও থাকবে আবার পিস্টিলও থাকবে, সেটাকে বলা হয় বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। নাও এটা একটু নোট লিখে রাখো যে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার কাকে বলে? যে সমস্ত ফুলের মধ্যে প্রেজেন্ট বোথ মেল অ্যান্ড ফিমেল পার্টস, যেটার মধ্যে উপস্থিত থাকে, দ্যাট ইজ কি উপস্থিত থাকবে? থাকবে হচ্ছে স্টামেন অ্যান্ড পিস্টিল, এই দুটোই যদি উপস্থিত থাকে সেটাকে বলা হয় বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। আর যে ফুলের মধ্যে এদের যে কোনো একটা, অর্থাৎ প্রেজেন্ট ইদার মেল অর ফিমেল পার্ট, ঠিক আছে, এর মধ্যে যে কোনো একটা থাকবে, দ্যাট ইজ হয় স্টামেন থাকবে, না হলে পিস্টিল থাকবে। ওকে গেল। এবার যদি এক্সাম্পল বলি, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, যে বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের এক্সাম্পল কি আছে না। বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের এক্সাম্পল আছে চিলি, যেটা আমরা লঙ্কা খাই সেই চিলি, তারপর ব্রিঞ্জল, আর আছে কি রোজ, গোলাপ, তারপরে তোমার লিলি ফ্লাওয়ার, তারপর আছে টিউলিপ ফ্লাওয়ার, তারপর আছে মাস্টার্ড, সরিষা ফুল, তারপর আছে টমেটো, তারপরে আছে ম্যাঙ্গো, তারপরে আছে সানফ্লাওয়ার, তারপরে আছে হিবিস্কাসের বাংলা লিখে রাখো জবা। অনেক প্রকারের জবা হয়, তাই জবার যে ফ্যামিলি, সেই জবার ফ্যামিলিটাকে বলা হয় হিবিস্কাস ফ্যামিলি। তো হিবিস্কাস হয়ে গেল, তারপর ইটিসি। ওকে, এই কটা ফুল হচ্ছে বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের এক্সাম্পল। নাও ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার কাদের? যাদের মধ্যে হয় স্ত্রী ফুল থাকবে, না হলে পুরুষ ফুল থাকবে। আমরা বাড়িতে দেখেছি কুমড়ো গাছ লাগিয়েছি, বা কুমড়ো গাছে বিশেষ করে হয়, কুমড়ো গাছে দেখবে কুমড়োর ফুল আমাদের খেতে খুব ভালো লাগে, তাই না? তো দেখবা যে মা কাকিমারা কুমড়ো ফুল তোলার সময় স্ত্রী ফুলটাকে তোলে না পুরুষ ফুলটাকে তোলে খাওয়ার জন্য? বলো দেখি মেয়েরা। পুরুষ ফুল। একদমই পুরুষ ফুলটাকে তোলে, কারণ স্ত্রী ফুলটা থেকে কি হবে? কুমড়ো তৈরি হবে, হ্যাঁ, পাম্পকিন ওখানে তৈরি হবে, এই জন্য স্ত্রী ফুলটাকে তুলে খাওয়া হয়, সরি পুরুষ ফুলটাকে তুলে খাওয়া হয়, আর স্ত্রী ফুলটা থাকে ওটা ফলে পরিণত হবে। তো সেই জন্য বলছি, তাহলে এই ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার কাদের মধ্যে থাকবে লিখে নাও। কোকোনাট, যেমন নারকেল, তো কোকোনাটের মধ্যে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার থাকে। তারপরে পেঁপে, দেখো পেঁপের মধ্যেও দেখবা যে পেঁপে গাছের মধ্যে পুরুষ গাছ আর স্ত্রী গাছও হয়ে যায়, মানে একটা গাছে একটাও স্ত্রী ফুল ফোটে না, এমন গাছও দেখতে পাওয়া যায়।
ঠিক না? জানো তো এটা নাকি? পেঁপে গাছ স্যার কেটে ফেলতে হয় স্যার যখন। জানি, কিন্তু স্যার বলো। বলছি স্যার, পেঁপে গাছের যে গাছটা তো ধরুন মানে মানে আর কি পুরুষ গাছ আর কি, তো সেটাতে আবার একটা পদ্ধতি আছে, সেরকম ভাবে করে দিলে সেটা থেকে আবার ফল হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাকে বলা হয় হচ্ছে আর্টিফিশিয়াল ক্রস পলিনেশন বলে ওটাকে। ঠিক আছে, ওটা আমরা দেখবো, হাইব্রিডাইজেশন ওটাকে বলে। আচ্ছা, কোকোনাট, তাহলে একটা এক্সাম্পল কোকোনাট, তারপরে পেঁপে, দ্যাট ইজ পাপাইয়া। ঠিক আছে, পাপাইয়া, তারপর ওয়াটারমেলন, ওয়াটারমেলন, তারপর তোমার রয়েছে কিউকাম্বার, শসা, কিউকাম্বার। এখানে যে এক্সাম্পলগুলো আমি লিখছি মনে করবে এখান থেকেই প্রশ্ন জিজ্ঞেস করবে, আলাদা কিছু নাই। মেজ, ভুট্টা, তারপর তোমার হোয়াইট মালবেরি, হোয়াইট মালবেরি, তারপর মাস্ক মেলন, মাস্ক মেলন, তারপর তোমার আছে ক্যাস্টর, তারপরে আছে বিনস, যত ধরনের বিনস আছে, তারপর তোমার রয়েছে লাফা, স্যার তারপর লাফা কি? লাফা এক ধরনের সবজি, তারপর হচ্ছে স্নেক গার্ড, GOURD, তারপর বিটার গার্ড, এগুলো এক ধরনের কুমড়ো, বুঝতে পারছো, মানে করলার মতন বলতে পারো, সবজি এগুলো সব। স্যার বিটের গাছ মানে তো কাল্লাই তো, মানে হ্যাঁ করলা। হ্যাঁ, ওই তো উচ্ছে টাইপ বা করলা এরকম আর কি। আর স্নেক গার্ড মানে? ওই ওই জাতীয় ওই কোনো সবজি ভাই। পামকিন, তারপর পাইন, এই কয়টা এক্সাম্পল হচ্ছে ইটিসি, এই কয়েকটা এক্সাম্পল হচ্ছে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার এদের মধ্যে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই পর্যন্ত নোট হয়েছে। এবার আমরা দেখব কি, দেখো ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার এটা দেখে আমাদের লাভ নেই, আমাদের দেখতে হবে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, অর্থাৎ যে ফ্লাওয়ারের মধ্যে দুই ধরনের মেল মেল পার্ট অ্যান্ড ফিমেল পার্ট দুটোই উপস্থিত আছে। এবার আমরা একটা ছবি আঁকার চেষ্টা করব, আর সেই ছবি এঁকে কতগুলো নাম দেব, এই নাম থেকে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে। ওকে, সো মে আই রাব ইট? এটাকে মুছে দিই তাহলে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, চলো এবার তোমরা খাতার মধ্যে হেডিং লাগাও, দ্যাট ইজ স্ট্রাকচারস অফ বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের একটা স্ট্রাকচার আমরা এখানে ড্র করার চেষ্টা করব। চলো, হাই ভগবান, চলো লেট মি ড্র। আগের দিন ভালোই হয়েছিল ছবিটা, কিন্তু আজকে কি হচ্ছে? হ্যাঁ এই তো হয়েছে। হ্যাঁ এই তো হচ্ছে তো। আচ্ছা হয়ে গেছে। কোথায় চলে গেল? যাক, দেখছি পরে। না, এটা এত দূর গেলে হবে না তো, এটা এত দূর গেলে হবে না। এরকম আর কি, অনেকটা এরকম একটা ছবি। এখানে কি ড্র করলাম আমরা, এটা দেখে বুঝতেই পাচ্ছি যে এটা হচ্ছে পিস্টিলের ছবি, এটা দেখে বুঝতে পারছি যে এটা হচ্ছে স্টামেনের ছবি,
এটা যেটা, এগুলো হচ্ছে ফুলের পাপড়ি বা পেটালস, এগুলো পেটালস। আর এই যে পেটালসের নিচে দেখো ছোট ছোট সবুজ, এটা গ্রিন কালারের হয়, আমি সবুজ কালি দিয়ে করলে ভালো হতো। এটাকে বলা হয় সিপালস, সিপালস। ওকে। আর এই পার্টটাকে বলা হয় প্যাডিকল, প্যাডিকল মানে বোটা, ঠিক আছে, ডান্টা, যে ডান্টাটা থাকে এটা প্যাডিকল, ঠিক আছে, যেটার সাথে ফুল লেগে থাকে। না, এইখান থেকে কতগুলো পয়েন্ট আমরা জেনে নেব। সিপালের রং কেমন? সিপালের রং হচ্ছে গ্রিন, এদের রং হয় গ্রিন, সবুজ। আচ্ছা, পেটালস মানে পাপড়ি, পাপড়ি। আচ্ছা, এবার এখান থেকে কতগুলো পয়েন্ট লিখে নেব। কি পয়েন্ট? যেমন এই পেটালসদের গ্রুপকে বলা হয় করোলা, খুব ইম্পর্টেন্ট। গ্রুপ অফ petals is called, group of petals is called corolla, corolla. Group of sepals, group of sepals, তো সিপালসদের গ্রুপকে বলা হয় ক্যালিক্স। ওকে। আর তোমার ফুলের মধ্যে যে রিপ্রোডাক্টিভ পার্ট, ফুলের মধ্যে যে রিপ্রোডাক্টিভ পার্টস ফুলের মধ্যে যা আছে সেটা হচ্ছে স্টামেন আর পিস্টিল, স্টামেন আর পিস্টিল। আর এইখানে যে করলা বা ক্যালিক্স যেটাই বলো না কেন, অর্থাৎ এই পাপড়ি দল বা এই বৃন্ত দল যেটাকেই বলো না কেন, সিপলস, এদের ক্যালিক্স আর কোরাল, এরা রিপ্রোডাকশনে হেল্প করে। ওকে, অর্থাৎ দেখো করলা অ্যান্ড ক্যালিক্স, করলা অ্যান্ড ক্যালিক্স হেল্প ইন reproduction of plants, উদ্ভিদের রিপ্রোডাকশনে এরা হেল্প করে। এই জন্য এদেরকে বলা হয় এই যে করলা বা ক্যালিক্স, এদেরকে বলা হয় অ্যাসেসরি রিপ্রোডাক্টিভ পার্টস, অ্যাসেসরি রিপ্রোডাক্টিভ পার্টস এদের বলা হয়। ওকে, চলো এই পর্যন্ত হয়েছে। একটু স্যার দাঁড়া। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওপেন ইস্যু লেখো। হয়ে গেছে স্যার। এটা হয়ে গেল। এই বোটার নিচে না আরো ছোট ছোট পাপড়ির মতন অংশ থাকে, ওইগুলোকে বলা হয় এপিক্যালিক্স, ঠিক আছে। মানে ক্যালিক্সের নিচেও দেখবে আরো ছোট 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 পাপড়ির মতন ইয়ে থাকে। একটা জবা ফুল মাথার মধ্যে আনার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবে। জবা ফুল মাথার মধ্যে আনার চেষ্টা করো, তাহলেই বুঝে যাবে যে পেটালসের পর আসে সিপলস, সিপলসের পরেও দেখবে ছোট্ট ছোট্ট পাপড়ির মতন একটা সবুজ অংশ বেরিয়ে থাকে, ওইগুলোকে বলা হয় এপিক্যালিক্স। ঠিক আছে, হয়েছে, এটা নোট ডাউন করা। হ্যাঁ স্যার। আচ্ছা, বেশ, এবার আমরা চলে যাই, দ্যাট ইজ সিমেট্রির উপরে বেস করে ফুলকে আমরা তিনটে ভাগে ভাগ করব। এই সিমেট্রি বেসড ফ্লাওয়ারের থেকে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে, এক্সাম্পল জিজ্ঞেস করে যে কোনটা কোন ধরনের ফুলের উদাহরণ। হ্যাঁ, সেই জন্য খাতা হেডিং লাগাও যে ক্লাসিফিকেশন অফ ফ্লাওয়ার্স বেসড অন সিমেট্রি। এই জিনিসটাই আগে কতদিন ক্লাসে দেখাতে গিয়ে আমাদের ক্লাসটা নষ্ট হয়েছিল।
এই ক্লাসটা, মানে আমার কম্পিউটারে সেই রেকর্ড হচ্ছে যেটাতে না, ওই রেকর্ডে একটা শর্টকাট কি করা আছে, যেমন এ এ এ প্রেস করলে স্টার্ট মানে রেকর্ডিং স্টার্ট হয়, আবার বি প্রেস করলে স্টপ হয়ে যায় রেকর্ডিং। তো আগের দিন এই সিমেট্রি বেসড এক্সাম্পল দেখাতে গিয়ে যখন বি প্রেস হয়েছে তখন ক্লাস বন্ধ হয়ে গেছে আর কি রেকর্ডটা, এই জন্য আগের দিনের ক্লাসটা তোমাদের গ্রুপে দেওয়া হয়নি, ওই জন্য আজকে আবার আমাদের এই পার্টটা করতে হচ্ছে। সো চলো এখান থেকে আমরা দেখব। এখান থেকে দেখো ফ্লাওয়ার্সকে সিমেট্রি মানে হচ্ছে সমতা। তো সিমেট্রি মানে সমতা, একটা ফুলকে যদি আমি সমান কতগুলো পার্টে কাটি বা ভাগ করি তাহলে আমি প্রত্যেকটা পার্ট ইকুয়াল পাবো, প্রত্যেকটা পার্ট সমান পাবো, ঠিক আছে? তো সেই রকম ফুলের গঠন অনুযায়ী ফুলকে 3টি ভাগে ভাগ করা হয়, অর্থাৎ এই সিমেট্রি বেসড ওয়েতে ফুলকে কটা ভাগে ভাগ করা হয় না, 3টে ভাগে ফুলকে ভাগ করা হয়। একটাকে বলা হয় অ্যাক্টিনোমরফিক। কি বলা হয়? অ্যাক্টিনোমরফিক। আর একটাকে কি বলা হয়? জাইগোমরফিক। জাইগোমরফিক। আর একটাকে বলা হয় অ্যাসিমেট্রিক, মানে যেটার সমস্ত কিছুই হচ্ছে কেমন, দুটো এস কেন দিলাম, যেগুলো সবই অসমান, যেখান থেকেই দেখো না কেন ফুলটা সমান নয়, অসমান। অ্যাসিমেট্রিক, অ্যাসিমেট্রিক, এই 3 ধরনের ফুল আছে। এই অ্যাক্টিনোমরফিকের আর একটা নাম আছে, এটাকে বলা হয় রেডিয়াল সিমেট্রি, অর্থাৎ এই অ্যাক্টিনোমরফিকের মধ্যে রেডিয়াল সিমেট্রি দেখা যায়। আগের দিন যারা ক্লাসে ছিলে তারা তো আমি গুগল থেকে দেখিয়ে দিয়েছিলাম, তো বুঝতে পারছো, ছবিও তারা এঁকে নিয়েছো খাতায়। তাহলে অ্যাক্টিনোমরফিককে বলা হয় রেডিয়াল সিমেট্রি, এদের মধ্যে ফাউন্ড করা যায়। জাইগোমরফিকের মধ্যে বাইল্যাটেরাল সিমেট্রি ফাউন্ড করা যায়, বাইল্যাটেরাল সিমেট্রি ফাউন্ড করা যায়। আর অ্যাসিমেট্রিকটা অ্যাসিমেট্রিকই হলো। আসলে এবার আমি ছবি এঁকে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। মনে করো যে এটা হচ্ছে একটা গোল, এই যে সুন্দর হয়েছে আজকের ছবিটা, এই একটা ফুল। এই ফুলটিকে যদি আমি কাটার চেষ্টা করি, এই সোজা করে যদি আমি কাটি তাহলে যেরম পাবো, এই সোজা করে কাটলেও সেরম পাবো। মানে এদেরকে যদি আমি এইভাবে কাট লাগাই প্রত্যেকটা পার্ট ইকুয়াল পার্টে ভাগ হবে। হ্যাঁ, এই জন্য এদের রেডিয়াল সিমেট্রি বলা হয়। মানে যেদিক থেকেই তুমি কাটো না কেন তুমি একই রকম ফিগার দেখতে পাবে, একই রকম রূপ দেখতে পাবে এদেরকে যদি কাটি এইভাবে এইভাবে এইভাবে, যেভাবেই কাটি না কেন একই রকম দেখতে পাবো, সেই জন্য বলা হয় এদের রেডিয়াল সিমেট্রি। আর এক ধরনের ফুল আছে যাদের মধ্যে বাইল্যাটারাল সিমেট্রি দেখা যায়। মানে দেখি ছবিটা একটু আঁকার চেষ্টা করি। এটা মনে করো এরকম করে একটা পার্ট এসছে, এরকম করে একটা পার্ট এসছে, তো এটাকে বলা হয় বাইল্যাটারাল সিমেট্রি। মানে এটাকে যদি আমি এই সোজাসুজি কাটি তাহলে এই পার্টের সাথে এই পার্টের সিমিলারিটি খুঁজে পাবো, এরকম আর কি। এটা হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি। এটা কাটিং লাগিয়েছি কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এটা যদি তোমরা একবার গুগলে সার্চ করে দেখো তাহলে ফুল এক্সাম্পলগুলো বুঝতে পারবে। যদি ছবিটা আমার এখান থেকে দেখে আঁকতে না ইচ্ছা করে তাহলে ক্লাসে এই জায়গাটা একটু ফাঁকা রাখো, ক্লাসের শেষে একবার সার্চ করে দেখে নিয়ে তারপরে ওটাতে যেমন আছে ওভাবে এঁকে নিও অ্যাজ ইট ইজ করে। বাট এরকমই আর কি বিষয়টা। আর অ্যাসিমেট্রিক ফ্লাওয়ারগুলো কেমন হয়? অ্যাসিমেট্রিক ফ্লাওয়ার মানে কোনোটাই আর কি মানে একই রকম না। মনে করো এটার পেটালস এরকম, এটার আবার একটু এরকম, এটার একটু এরকম, এটার একটু এরকম, এই যে এরকম এরকম, এই যে এই ধরনের ফুল, এই ধরনের ফুল হচ্ছে অ্যাসিমেট্রিক। একে যেখান থেকেই কাটো না কেন কোথাও কোনো তুমি সিমেট্রি খুঁজে পাবে না। ওকে, যেমন হিউম্যান বডিতে বাইল্যাটারাল সিমেট্রি ফাউন্ড করা যায়। কেমন সিমেট্রি ফাউন্ড করা যায় দেখো, একটা জিনিস বোঝার চেষ্টা করো যে বাইল্যাটারাল আর রেডিয়াল সিমেট্রি কি জিনিস। যদি একটা মানুষের শরীরকে তুমি কাটো তাহলে তুমি কি দেখতে পাবে? বাইল্যাটারাল সিমেট্রি দেখতে পাবে। অর্থাৎ বাইল্যাটারাল সিমেট্রি, অ্যাকচুয়ালি বাইল্যাটারাল সিমেট্রি ফাউন্ড করা যায় কিভাবে? কাট করলে, ভার্টিক্যাল কাটিং করলে। এটা মাথায় রেখো, ভার্টিক্যাল কাটিং। যদি ভার্টিক্যাল কাটিং দাও তাহলে তুমি বাইল্যাটারাল সিমেট্রি দেখতে পাবে। আর যে কোনো পাশ থেকে যদি তুমি কাটিং করো সিমেট্রি দেখতে পাও, সেটা হচ্ছে রেডিয়াল সিমেট্রি। আমাদের মানুষের শরীরকে যদি আমি একদম নাক বরাবর কেটে দিই, দেখো ডান পাশেও যা পাবে বাম পাশেও তাই পাবে। তার মানে এটা গেল ভার্টিক্যাল সিমেট্রি বা ভার্টিক্যাল কাটিং এর মাধ্যমে হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি। কিন্তু
আমাদের শরীরে যদি আমাদের শরীরটা রেডিয়াল সিমেট্রি নয় কেন, কারণ আমাদের শরীরটা তুমি যদি আমাদের কাঁধ বরাবর কাটো, মানে বুঝতে পারছো আমি কোনটা, মানে পেট সামনের দিকে থাকবে আর পিঠ পেছনের দিকে থাকবে, এই বরাবর যদি কাটো তাহলে দেখবে সামনে তুমি পেট পাবে, পিছনে গিয়ে পিঠ পাবে। তার মানে এখানে কি সিমেট্রি পেলে? পেলে না। যদি আমাদের শরীর রেডিয়াল সিমেট্রি হতো তাহলে যে পাশ থেকেই কাটো না কেন সেম হতো। আশা করছি আমি বোঝাতে পেরেছি। ওকে, হ্যাঁ স্যার। বেশ। এবারে এদের এক্সাম্পলগুলো ইম্পর্ট্যান্ট। যেমন এই যে অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার্স এর এক্সাম্পল। অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার্স দেখা যায় কোথায়? লিলি ফুল, লিলি, মাস্টার্ড, লিলি, মাস্টার্ড, তারপর ধুতরা ফুল, ধুতরা, ধুতরাকে ইংরেজিতে ডাতুরা বলে, ডাটুরা, ডাটুরা মানে ধুতরা, একই কথা। লঙ্কার ফুল, চিলি ফ্লাওয়ার, চিলি ফ্লাওয়ার, বা আরেকটা ফুল আছে বাটার কাপ, বাটার কাপ, এটা গেল এক্সাম্পল। এবার আসো জাইগোমরফিক ফুল। দেখো উদ্ভিদের ফুলের মধ্যে জাইগোমরফিক ফুলটাই বেশি, জাইগোমরফিক ফুল। জাইগোমরফিক ফুলের উদাহরণ হচ্ছে গ্রিন পি, আমরা যে মটর খাই সেই মটর, গ্রিন পি। অর্কিড, অর্কিডের ফুলও কিন্তু জাইগোমরফিক ফ্লাওয়ার্স এর এক্সাম্পল, অর্কিড, অর্কিডস। সয়াবিন, আমরা যে সয়াবিন খাই সেই সয়াবিনের যে ফুল হয় সেটাও। আচ্ছা, লেন্টিল, ডাল জাতীয় যে ফুলগুলো আছে, লেন্টিল, ডালের ফুল, যে কোনো ধরনের বিনস, বিনসের ফুল, ঠিক আছে না? তারপর তোমার চিকপি, চিকপি বা পিজন পি, তারপরে মুগ ডালের মুগ বিন বা পিনাট, এগুলোর মধ্যে যে ফুল দেখা যায় সেই ফুলগুলো হচ্ছে জাইগোমরফিক ফ্লাওয়ার দেখা যায়। আর অ্যাসিমেট্রিক ফুলের এক্সাম্পলের দুটো নাম লিখে রাখবে, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। একটা হচ্ছে ক্যানা ইন্ডিকা, ক্যানা, CANNA, ক্যানা ইন্ডিকা, এই ফুলগুলো কি একবার গুগল সার্চ করে দেখে নিও। আর একটা এর সাথে নাম মনে রাখবে, ভ্যালেরিয়ান হার্ব, ভ্যালেরিয়ান হার্ব। এই দুটো ফুলের মধ্যে অ্যাসিমেট্রিক ফ্লাওয়ার দেখা যায়। ঠিক আছে, চলো এই পর্যন্ত যদি আলোচনা হয়ে যায়, নোট হয়ে যায়, তারপর আমরা আগে যাব। দুটো ইম্পর্ট্যান্ট টার্মস আমাদের জানতে হবে এখানে। যেমন একটা হচ্ছে তোমার অ্যাস্টিভেশন আছে, আর একটা হচ্ছে এপিক্যালিক্স। তো এপিক্যালিক্স তো আমি একটু আগে বলেই দিলাম, লিখে দিচ্ছি, অসুবিধা নেই। দুটো টার্ম আমরা একটু লিখে রাখবো, নোট করে রাখবো। হয়েছে এই পর্যন্ত? মুছে দেবো? স্যার, হ্যাঁ বলো। বাটার কাপটা কি? বাটার কাপ এটা কিছু একটু একটু গুগল করে দেখে নিও। স্যার আগের দিন এই পর্যন্ত কমপ্লিট হয়েছিল। আচ্ছা, এই আগের দিন এই পর্যন্ত পড়েছিলাম আমরা, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, চলো এরপর থেকে আজকে আমরা বেশ কিছুটা পড়বো। ঠিক আছে, আজকে আমরা ফলের সৃষ্টি পর্যন্ত দেখি পড়তে পারি কিনা। ঠিক আছে, ফল কিভাবে সৃষ্টি হচ্ছে সে পর্যন্ত। চলো মুছে দিলাম তাহলে। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। চলো এবার আমরা নোট বলে তোমরা লেখো। নোট বলে দুটো শব্দ সম্পর্কে আমরা জানবো, কারণ এই দুটো শব্দ থেকে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। হ্যাঁ, একটা শব্দ আছে বলা হয় অ্যাস্টিভেশন, AESTIVATION। নাও অ্যাস্টিভেশনটা কি? আগে নোটটা লেখো, তাহলে আমার বলা লাগবে না, বুঝে ফেলবে তোমরা। লেখো অ্যারেঞ্জমেন্ট, অ্যারেঞ্জমেন্ট of accessory floral organs like sepals, petals, sepals and petals in relation to one another.
ইন আ ফ্লাওয়ার। ঠিক আছে, কি বুঝলে? একটা ফুলের মধ্যে সেপেলস এবং পেটালস এগুলো তো অ্যাসেসরি ফ্লোরাল অর্গানস, তো এদের যে অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্টের যে রিলেশন একটা ফুলের মধ্যে, সেটাকেই বলা হয় হচ্ছে অ্যাস্টিভেশন। 2 নম্বর প্রশ্ন এমন এসেছিল যে অ্যাস্টিভেশন ইজ রিলেটেড টু, এরকম প্রশ্ন এসেছিল। তো অ্যাস্টিভেশন ইজ রিলেটেড টু দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লোরাল অর্গানস, এটা উত্তর ছিল, যে এটা উত্তর ছিল যে অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাসেসরি ফ্লোরাল অর্গানস, এটা উত্তর হবে। তো সেটা আমরা এখানে দেখে নিলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে এপিক্যালিক্স। এপিক্যালিক্স না, এপিক্যালিক্স সম্পর্কে আগে বললাম। আচ্ছা, জবা ফুল আমরা সবাই দেখেছি, একটু জবা ফুল মনে মনে কল্পনা করার চেষ্টা করো। জবা ফুলে যেখানে এই যে ছবিটা আমরা আঁকছিলাম, এই যে বোটা এখান থেকে, এই যে এটা তো বৃন্ত, সবুজ রঙের, এটা বৃন্ত, সবুজ রঙের এটা বৃন্ত। আচ্ছা, এই সবুজ রঙের বৃন্তের ঠিক নিচে দেখবে এরকম ছোট 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 আবার এক একটা করে বেরিয়েছে, ছোট 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 করে, খেয়াল করেছো? মাথায় আনো, এই যে ছোট ছোট জিনিসগুলো দেখতে পাচ্ছ, এইগুলোর যে দলমণ্ডল বা এইগুলোকে একত্রে বলা হয় এপিক্যালিক্স। এইগুলোকে একত্রে কি বলা হয়? এপিক্যালিক্স বলা হয়। ঠিক আছে, অর্থাৎ লেখো an additional hold মানে পাপড়ি লাইক স্ট্রাকচার, hold around the calyx, অর্থাৎ ক্যালিক্সের চারপাশে যে অ্যাডিশনাল হোল্ড গুলো থাকে, হোল্ড মানে পাপড়ি, অফ আ ফ্লাওয়ার, একটা ফুলের। ওকে, এই এপিক্যালিক্স কোথায় ফাউন্ড করা যায়? এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে যে হুইচ অফ দ্য ফলোইং ফ্লাওয়ার্স হ্যাভ এপিক্যালিক্স। হ্যাঁ বলো। বলছি স্যার ওই হোল স্পেলিংটা কি লিখেছেন বুঝতে পারলাম না। ওটা WHORL, হোল্ড মানে পাপড়ি বা পাপড়ি লাইক সামথিং, পেটালস লাইক সামথিং ফিগার। ওকে, আচ্ছা চলো, ফাউন্ড ইন এপিক্যালিক্স ফাউন্ড করা যায় কাদের থেকে, এটাই প্রশ্ন জিজ্ঞেস করা হয়। এপিক্যালিক্স ফাউন্ড ইন, যেমন চায়না রোজ, জবা ফুলেরই আর একটা নাম চায়না রোজ। তারপর হিবিস্কাস জাতীয় যে সমস্ত ফুল আছে জবার গোত্রের, ওকরা ফুল, ওকরা। ঠিক আছে, ওকরা ফুল মানে কি বলতো? ওকরা মানে বলা হয় ভেন্ডি, ভেন্ডিকে ওকরা বলে। ভেন্ডি মানে তো লেডি ফিঙ্গার, তো ভেন্ডির আরেকটা ইংরেজি নাম হচ্ছে ওকরা, ওকরা। তারপর যে কটন চাষ করি আমরা, কটন, সেই কটনের ফ্লাওয়ারেও আমরা এপিক্যালিক্স দেখতে পাই। তারপরে আমরা যে কোকোয়া খাই, কোকোয়া যেখান থেকে চকলেট তৈরি হয়, এই কোকোয়ার ফুলের মধ্যেও এপিক্যালিক্স দেখতে পাওয়া যায়, ইটিসি। এই কটা নামই যথেষ্ট, কারণ এই কটা নাম থেকে পরীক্ষায় জিজ্ঞেস করে প্রশ্ন। তাহলে এপিক্যালিক্স এই ফুলগুলোর মধ্যে দেখতে পাওয়া যায়, চায়না রোজ, হিবিস্কাস জাতীয় ফুল, ওকরা, কটন ফ্লাওয়ার, কটন কিন্তু এটা, হ্যাঁ, তুলো, COTTON, কটন ফ্লাওয়ার এটার মধ্যে দেখতে পাওয়া যায়, কোকোয়া ফ্লাওয়ারের মধ্যে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, ব্যাস এই পর্যন্ত হলো। এবার আমরা আমাদের মূল টপিকের মধ্যে প্রবেশ করছি, দ্যাট ইজ পলিনেশন। পলিনেশন মানে পরাগ সংযোগ, বা কি বলে এটাকে বাংলাতে? পলিনেশনকে পরাগ মিলন। ইয়েস, পলিনেশনকে বাংলায় বলে পরাগ মিলন। আমরা এখন পরাগ মিলন টপিকটাকে পড়তে চলেছি। সো এই পর্যন্ত যদি নোট হয়ে যায় তাহলে আমি মুছে দিব। ওকে, হয়ে গেছে স্যার। বেশ, চলো এরপর খাতার মধ্যে হেডিং লাগিয়ে ফেলো যে, আচ্ছা আমি আরো একবার বলছি, যে কটা মিসলেনিয়াসের জন্য এই যে 25টা টপিক যে আমি বললাম, এই টপিকগুলোকে আমরা আগামী 15 দিনের মধ্যে, আচ্ছা যদি আমরা জেদ করি, যদি আমরা একটা টার্গেট নিই যে এই মাসের মধ্যে, এই অগাস্ট মাসের মধ্যে এটাকে কমপ্লিট করব, যে কোনো ভাবে, পারবো কি? দেখি। 100% হবে, আমি বলছি। স্যার আপনি হেল্প করলে পারবো। আমি অবশ্যই হেল্প করব, এবং আমি এটুকুন বলছি 100% হবে। আমি কিন্তু স্যার অলরেডি আমাদের 2-3টা করে প্রত্যেকেরই কারো না কারো হয়ে আছে, 2-3টা তো হয়ে আছে। হ্যাঁ আমি তো সেটা জানি, তো বায়োলজিতে আলাদা করে কোনো এফর্ট দেওয়ার দরকার নেই, শুধু জাস্ট একটু রিভিশনটা দেওয়া, দৈনিকের রিভিশনটা দেওয়া, শুধু এটুকুনি, আর কিছু না।
বাকি যে 25টা টপিকের কথা বললাম ওইগুলোকে আমরা কিন্তু এই অগাস্ট মাসের মধ্যে কিন্তু স্যার কমপ্লিট করব। আরেকটা টপিক মনে পড়লো, যেখান থেকে কোয়েশ্চেন আসে মিসসেলেনিয়াসে, সেটা হচ্ছে মানে কোনো কান্ট্রি উইথ ক্যাপিটাল এন্ড কারেন্সি আর তার আচ্ছা পার্লামেন্টের নাম। হ্যাঁ ঠিক আছে, এটাও দেখে নিও, ক্যাপিটাল স্যার কারেন্সি। হ্যাঁ বলো বলো। স্যার বলছি স্যার, আমি এরকম ভাবে করেছি কি, বিশ্বের সমস্ত দেশের নাম, হুম হুম তারপর তার রাজধানী, মুদ্রা, কারেন্সি এবং কি পার্লামেন্টের নাম, প্লাস আপনার পিএম এবং রাষ্ট্রপতি, সবগুলোর একটা লিস্ট করা আছে, সব থেকে বেটার। হ্যাঁ ওটা ভালো, ওটা করলে সুন্দর হয়। হ্যাঁ তাহলে এরকম একটা স্ট্রাকচার করতে পারো, প্রথমে কান্ট্রি, তারপরে তার ক্যাপিটাল, তারপরে কারেন্সি, তারপরে পার্লামেন্ট, ঠিক আছে। এইটা, এই কটা তো এই এই যে এই কটা হচ্ছে স্ট্যাটিক পার্ট, বাকি এটা হচ্ছে স্ট্যাটিক পার্টের মধ্যে এটা সাজিয়ে নিতে পারো। আর বাকি যেগুলো আছে ওগুলো তো তোমার চেঞ্জেবল, যেমন পিএম বা প্রেসিডেন্ট, পিএম অর প্রেসিডেন্ট, ব্যাস এটা করলেই এনাফ। তাহলে কান্ট্রি, ক্যাপিটাল, কারেন্সি, হ্যাঁ স্যার, পার্লামেন্ট। স্যার স্যার ওই যে পিএম বা প্রেসিডেন্ট যেটা বলছেন ওটা পেন্সিলে লিখবো তো, কারণ ওটা তো চেঞ্জ হতে থাকবে, তো ওটা তো আমি হ্যাঁ পেন ওটাই লিখবোই না। হ্যাঁ সেটাই তো আমি বলছি, এটা তো হ্যাঁ পেন্সিলে লিখবে, ঠিক বলেছো। এটা পেন্সিল দিয়ে লিখবে যদি কেউ লেখো, কারণ এটা হচ্ছে সি এর পার্ট, কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট। ওকে ঠিক আছে, এভাবে করতে পারো, সুন্দর, ভালো বুদ্ধি। স্যার এরকম ভাবে তো আমাদের যতগুলো পশ্চিম মানে ভারতবর্ষের স্টেট গুলো আছে, তাই একটা দিলাম ধরুন মানে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের কতগুলো এনপি আছে মানে ন্যাশনাল পার্ক, কতগুলো কি কি মানে উপজাতি আছে, এরকম ভাবে পুরো পশ্চিমবঙ্গের এটা ওইখানেই চলে এলো, ওইরকম ভাবে পুরো ভারতবর্ষের সমস্ত স্টেট গুলোর করে নিলাম, হয়ে গেল। একদম একদম ঠিক ঠিক, এটা আমাদের রাজ্য, আমাদের দেশের জন্য করে নিতে পারো। হ্যাঁ ঠিক আছে, ওকে চলো। এবার তাহলে খাতার মধ্যে হেডিং লাগাও, দ্যাট ইজ পলিনেশন। আর যদি কারো কিছু মনে পড়ে অবশ্যই ওটা গ্রুপে জানিয়ে দিও, তাহলে সবাই ওটাকে প্রিপেয়ার করে নিতে পারবে। চলো, পলিনেশন। পলিনেশনের বাংলা হচ্ছে পরাগ মিলন। পরাগ মিলন, এখান থেকে যে ধরনের কোয়েশ্চেন আসতে পারে আজকের ক্লাসে এটা আমরা কমপ্লিট করে ফেলবো, ডোন্ট ওয়ারি। পরাগ মিলন, না পরাগ মিলন হচ্ছে পোলেন গ্রেনস অ্যান্থার থেকে পোলেন গ্রেনস স্টিগমাতে পৌঁছাবে, এটাই হচ্ছে পলিনেশন। আমরা আরেকবার ছোট্ট করে ছবিটাকে একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে কিসের ছবি ড্র করলাম, এটা হচ্ছে স্টামেনের ছবি ড্র করলাম, ঠিক আছে, স্টামেন। আর এইখানে প্লেটের মতন একটা ফিগার দিয়ে এরকম একটা ফিগার আছে, এটা হচ্ছে পিস্টিল, এটা পিস্টিল। না এটা হচ্ছে অ্যান্থার, এটা হচ্ছে স্টামেন, স্টামেনের যে মাথায় যেটা রয়েছে এটা হচ্ছে অ্যান্থার। অ্যান্থারে প্রচুর পরিমাণে কি থাকে, পোলেন গ্রেনস থাকে, কি থাকে, পোলেন গ্রেনস। আর এই পোলেন গ্রেনসগুলো এই স্টিগমাতে এসে যখনই পৌঁছাবে তখনই এটাকে বলা হবে পলিনেশন বা পরাগ মিলন। এই পার্টটাতে এই আলোচনা চলবে। তাহলে পলিনেশন কাকে বলছি আমরা, পলিনেশন মানে বলছি যে সবসময় মাথায় রাখবে পিস্টিল থেকে কোনো জিনিস, পিস্টিল থেকে কোনো জিনিস কিন্তু এদিকে যাবে না, সবসময় স্টামেন থেকেই পিস্টিলে যাবে, ঠিক আছে। লেখো ট্রান্সফার, ট্রান্সফার অফ পোলেন গ্রেনস, transfer of pollen grains from anther to stigma of pistil in a flower is called pollination, is called pollination। অর্থাৎ অ্যান্থার থেকে পোলেন গ্রেনস স্টিগমাতে এসে পৌঁছাবে। স্টিগমা কোনটা, যেটা আমাদের পিস্টিলের মাথায় যেটা থাকে প্লেট লাইক একটা স্ট্রাকচার, সেটাকে বলে স্টিগমা, ঠিক আছে। তাহলে অ্যান্থার থেকে পোলেন গ্রেনস স্টিগমাতে গিয়ে পৌঁছালেই আমাদের পরাগ মিলনের কাজ কমপ্লিট হয়ে যায়। তো ট্রান্সফার অফ পোলেন গ্রেনস ফ্রম অ্যান্থার টু স্টিগমা of a pistil in a flower is called pollination. Now এবার পলিনেশনের টাইপস দেখব, টাইপস অফ পলিনেশন। পলিনেশন কত প্রকারের হতে পারে, তো দেখো পলিনেশন দুই প্রকারের পলিনেশন হয়।
একটাকে বলা হয় সেলফ পলিনেশন, সেলফ পলিনেশন, আরেকটাকে বলা হয় ক্রস পলিনেশন, ক্রস পলিনেশন। তাহলে পলিনেশন দুই প্রকার দেখলাম, একটা হচ্ছে সেলফ পলিনেশন আর একটা হচ্ছে ক্রস পলিনেশন। এই সেলফ পলিনেশন কাদের হয় না, সেলফ পলিনেশন হয় যে সমস্ত বাইসেক্সুয়াল ফ্লাওয়ার্স আছে, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার্সদের মধ্যে, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার্সদের মধ্যে সেলফ পলিনেশন হয়। আর ক্রস পলিনেশন কাদের মধ্যে হবে তাহলে, ইউনিসেলুলার ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্সদের মধ্যে হবে। কারণ ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্সদের মধ্যে যেহেতু একটা ফুলের মধ্যে পিস্টিল থাকে আর একটা ফুলের মধ্যে স্টেমান থাকে, যার জন্য এখানে ক্রস করতে হবে, তা নাহলে হবে না। আর যেহেতু একটা ফুলের মধ্যেই স্টামেন ও পিস্টিল দুটোই থাকে, তাই এরা নিজে নিজে পলিনেশন করে নেয়, সেটা হচ্ছে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার্সের ক্ষেত্রে। এবার আসো যে সেলফ পলিনেশন, এটাও দুটো প্রকারে হয়, দুটো ভাবে হয়। একটা ভাবকে বলা হয় অটোগ্যামি, একটাকে বলা হয় অটোগ্যামি, আরেকটাকে বলা হয় জাইটনোগ্যামি, জাইটনোগ্যামি। তাহলে কি বললাম, আমি বললাম যে সেলফ স্যার এটা পলিনেশন, কোনটার ভাগটা বললেন? সেলফ পলিনেশনের টাইপস অফ পলিনেশন প্রথমে দেখলাম। পলিনেশন দুই প্রকারের হয়, এক হচ্ছে সেলফ পলিনেশন আর একটা হচ্ছে ক্রস পলিনেশন। তো সেলফ পলিনেশন কাদের মধ্যে হয়, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার্সদের মধ্যে হয়, আর ক্রস পলিনেশন কাদের মধ্যে হয়, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্সদের মধ্যে হয়। ওকে, আর এই সেলফ পলিনেশন দুই ভাবে হয়, একটাকে বলা হয় অটোগ্যামি আর একটাকে বলা হয় জাইটনোগ্যামি। হয়েছে? হ্যাঁ স্যার। বেশ। আর এই যে ক্রস পলিনেশন, ক্রস পলিনেশনেরও দুটো দুটো ভাগ হবে, অন দ্য বেসিস অফ প্লান্ট আর অন দ্য বেসিস অফ ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে ক্রস পলিনেশন দুই প্রকার হবে। আচ্ছা, এখানে আমরা টাইপগুলো লিখে নিই, তাহলে আমাদের একবার জায়গায় থেকে যাবে। তাহলে ক্রস পলিনেশন দুই ভাবে হবে, অন দ্য বেসিস অফ ফ্লাওয়ার, ফুলের ওপর ভিত্তি করে একটা হবে, ফ্লাওয়ার না লিখে প্লান্ট লেখো, অন দ্য বেসিস অফ প্লান্ট, কোন গাছ কেমন সেই গাছের উপরে ভিত্তি করে হবে। চলো, অন দ্য বেসিস অফ প্লান্ট। আর একটা টাইপ লেখো অন দ্য বেসিস অফ, অন দ্য বেসিস অফ ফ্যাক্টর, অন দ্য বেসিস অফ ফ্যাক্টর। ঠিক আছে, যখন তুমি বলছো যে অন দ্য বেসিস অফ প্লান্ট, এই অন দ্য বেসিস অফ প্লান্ট এখানে দুই ধরনের পলিনেশন লক্ষ্য করা যায়, দুই ধরনের পলিনেশন। সেটা হচ্ছে, একটাকে বলা হয় অ্যালোগ্যামি, অ্যালোগ্যামি, আর একটাকে বলা হয় হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন। আর অন দ্য বেসিস অফ ফ্যাক্টরসের মধ্যে দুই ধরনের পলিনেশন হয়, দুই ধরনের ফ্যাক্টরস থাকে। একটা থাকে হচ্ছে অ্যাবায়োটিক ফ্যাক্টরস, অ্যাবায়োটিক ফ্যাক্টরস, আর একটা থাকে বায়োটিক ফ্যাক্টরস, বায়োটিক ফ্যাক্টরস। অ্যাবায়োটিক ফ্যাক্টরস দুই প্রকারের হয়, অ্যাবায়োটিক ফ্যাক্টরস দুই প্রকারের হয়, একটা হয় হচ্ছে হাইড্রোফিলি, একটা হচ্ছে হাইড্রোফিলি, আর একটাকে বলা হয় অ্যানিমোফিলি, অ্যানেমোফিলি, অ্যানেমোফিলি। ওকে, আর বাইসেক্টর হচ্ছে পাঁচটা আছে, 1 2 3 4 5, পাঁচটা দাগ দিয়ে রাখো, পরে লিখে নেবে, যখন বলবো তখন লিখে নেবে। ওকে, চলো, এই পর্যন্ত স্ট্রাকচার হয়েছে কিনা আমি একবার প্রথম থেকে বলে দিচ্ছি, তোমাদের যদি খাতায় হয়ে যায় তাহলে বলবো আমি, তাহলে মিলিয়ে নেবে একবার। সবার যদি নোট হয়ে যায় তাহলে আমাকে বলো একবার। হয়ে গেছে স্যার। দাঁড়াও একটু সময় দিই, সবার হোক। স্যার বায়োটিক ফ্যাক্টর বললেন পাঁচটা আছে? হ্যাঁ, বায়োটিক ফ্যাক্টরস আছে পাঁচটা না, ছটা আছে, ছটা দাগ দিয়ে রাখো, ছটা। বায়োটিক ফ্যাক্টরসের মধ্যে ছটা ফ্যাক্টর দেখতে পাবো আমরা, নামগুলো ইম্পর্ট্যান্ট, ওখানে নামগুলো ইম্পর্ট্যান্ট, আর নামের সাথেই বুঝে যাবে যে কোনটা কার দ্বারায় হচ্ছে পলিনেশন। বলছি স্যার, হ্যাঁ বলো।
বলছি স্যার এই যে হাইড্রোফিলিক লিখেছেন ওটা PHILIC হবে না স্পেলিংটা কি হবে ওটা? HYDROPHILY হাইড্রোফিলি, HYDROPHILY হাইড্রোফিলি, আরেকটা আছে অ্যানিমোফিলি। লিখেছো? বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ স্যার। সরি। ওকে, খেয়াল করো, আমরা এখানে এই জায়গাটাকে বোঝাই, তারপর আমি আগে সবকটা বলে দিচ্ছি। আমরা যখন পলিনেশনের টাইপ দেখছি, তো পলিনেশন সবার প্রথমে দুই ধরনের পলিনেশন হয়। এক হচ্ছে সেলফ পলিনেশন, মানে নিজে থেকেই পলিনেশন করছে, আর একটাকে বলে ক্রস পলিনেশন। ক্রস পলিনেশন মানে এক ফুল থেকে আর এক ফুলে পরাগ মিলন হবে। তো সেলফ পলিনেশন কাদের হবে? যে সকল ফুলের মধ্যে স্টামেন আর পিস্টিল দুটোই প্রেজেন্ট থাকবে, অর্থাৎ বাইসেক্সুয়াল ফ্লাওয়ার্স দ্বারা, তাদের মধ্যে সেলফ পলিনেশন হবে। ওকে, সেলফ পলিনেশন দুই প্রকারের হয়, একটা হচ্ছে অটোগ্যামি, আর একটাকে বলে জাইটনোগ্যামি। কি জিনিস পরে দেখছি। এবার আসো ক্রস পলিনেশন। ক্রস পলিনেশন সেই সমস্ত ফুলের হবে যে ফুলের মধ্যে হয় কোনোটার মধ্যে স্টামেন থাকবে, কোনোটার মধ্যে পিস্টিল থাকবে। ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্সদের মধ্যে হবে। এই ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্সদের মধ্যে পলিনেশন দুটো দিক থেকে দেখতে হবে। একটা দেখতে হবে অন দ্য বেসিস অফ প্লান্ট, উদ্ভিদের প্রকারভেদের উপরে ডিপেন্ড করবে, আর একটা অন দ্য বেসিস অফ ফ্যাক্টর, যে এক্সটার্নাল ফ্যাক্টরসগুলো পলিনেশনে হেল্প করবে তাদের উপরে ডিপেন্ড করবে। তো যখন আমরা প্লান্টের উপরে বেসিস করে ক্রস পলিনেশন দেখব, সেখানে দুই ধরনের পলিনেশন দেখতে পাবো। এক দেখতে পাবো অ্যালোগ্যামি, আর একটা দেখতে পাবো হচ্ছে হাইব্রিডাইজেশন। ওকে, আর যখন ফ্যাক্টরসের উপরে ডিপেন্ড করে পলিনেশন হবে, তখন আমরা দুই ধরনের ফ্যাক্টরস দেখতে পাবো। এক দেখতে পাবো অ্যাবায়োটিক ফ্যাক্টরস মানে অজৈব উপাদান, আর একটা দেখতে পাবো বায়োটিক ফ্যাক্টরস মানে জৈব উপাদান। তাহলে অ্যাবায়োটিক ফ্যাক্টরস আবার দুই ধরনের হবে, একটাকে বলা হয় হাইড্রোফিলি, আর একটাকে বলা হয় অ্যানিমোফিলি। আর বায়োটিক ফ্যাক্টরসের মধ্যে 6টা ফ্যাক্টরস আছে, সেগুলো কিছুই কঠিন না, একটু পরেই দেখবা যে সহজ হয়ে যাবে। সো এইটুকুন সবার সবটুকুন নোট হয়ে গেছে, আমরা বুঝে নিয়েছি বিষয়টা কি। এবার আমি এক এক করে বলতে থাকবো এখানে হ্যাঁ কি স্যার। বিষয়টা রয়েছে। ওকে, ভেরি গুড। চলো, সবার প্রথমে আমি তোমাদেরকে এটা বোঝাই আগে, তারপরে নোট লিখিয়ে দিচ্ছি। যখন আমি অটোগ্যামির কথা বলছি, এখন লিখতে হবে না, শোনো শুধু। অটোগ্যামি মানে একটি ফুলের মধ্যেই স্টামেন থাকে, এবং একটা ফুলের মধ্যেই স্টামেন থেকে পিস্টিলে পরাগরেণু পৌঁছে যায়। মানে একটা ফুলের মধ্যেই কি রয়েছে, জবা ফুল খেয়াল করো, একটা জবা ফুলের মধ্যেই স্টামেন রয়েছে এবং পিস্টিল রয়েছে, অর্থাৎ ওই স্টামেন থেকে পরাগরেণু উড়ে গিয়ে কোথায় পড়লো, পিস্টিলের উপরে পড়লো। এই হয়ে গেল পরাগ মিলন, পলিনেশন। এটাকে বলা হয় অটোগ্যামি, মানে অটোমেটিক কাজ হচ্ছে, তাই অটোগ্যামি। আরেকটা আছে জাইটনোগ্যামি। জাইটনোগ্যামিটা কি? জাইটনোগ্যামিটা হচ্ছে যে একটি গাছের ফুলের স্টামেন থেকে ওই গাছেরই অন্য কোনো একটি ফুলের পিস্টিলে পরাগরেণু পৌঁছে যাওয়া। বোঝনি মনে হয়? আচ্ছা, বোঝাচ্ছি। ধরো এটা একটা গাছ, ঠিক আছে, এটা একটা গাছ। এই গাছের এইখানে একটা ফুল ফুটে আছে, এরম এরম করে একটা ফুল ফুটে আছে। আবার এই গাছেরই নিচে আর একটা ডাল থেকে আর একটা ফুল হয়েছে, এরকম এরকম করে ফুল ফুটে আছে। এই গাছের স্টামেন থেকে পোলেন গ্রেনস উড়ে গিয়ে এই গাছের পিস্টিলের স্টিগমাতে পড়েছে। বুঝেছো কি বলেছি? এইটাকে বলা হয় জাইটনোগ্যামি। মানে একটাই গাছ, একটা গাছের একটা ফুলের স্টামেন থেকে কিছু পলেন গ্রেনস, সেটা ওই গাছেরই অন্য আরেকটি ফুলের পিস্টিলের ওপরে যে স্টিগমা থাকে, এই যে এটাকে বলা হয় স্টিগমা, এই স্টিগমাতে এসে পড়েছে। এইভাবে যে পলিনেশন হয় সেটাকে বলা হয় জাইটনোগ্যামি। বুঝেছে কিনা বললো তো দেখি একবার। গাছ কিন্তু আলাদা স্যার না, এই একই ফ্লাওয়ার, গাছ। স্যার হ্যাঁ বলো। বলছি এই ফ্লাওয়ারটা কি বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের ক্ষেত্রে হবে না কি? হ্যাঁ হ্যাঁ, বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের ক্ষেত্রেই, মানে একটি গাছের আচ্ছা একটি ফুলের স্টামেন থেকে ওই গাছেরই অন্য একটি ফুলের পিস্টিলে পরাগরেণু পৌঁছে যাওয়াটা হচ্ছে জাইটনোগ্যামি। ওকে,
আচ্ছা একই গাছের মধ্যে ডিফারেন্ট ফুলে, এই ফুল থেকে ওই ফুলে, এটা সেলফ পলিনেশনের ক্ষেত্রে। আর ক্রস পলিনেশনের ক্ষেত্রে তো আছেই। হ্যাঁ, এটা বলতে পারো যে হ্যাঁ এটা তো এখান থেকে এখানে আসছে, তেমন একটা ক্রস ব্যাপার স্যাপার হচ্ছে, কিন্তু এখানে ক্রস হচ্ছে না, এখানে তো একটাই গাছ না, অর্থাৎ এই গাছের যা জেনেটিক যা ক্যারেক্টার, এই গাছেরও সেই একই তো হবে না, এই ফুলটারও যা জেনেটিক ক্যারেক্টার, এই ফুলটারও সেই জেনেটিক ক্যারেক্টারই হবে। ধরো একটা আম গাছে প্রচুর পরিমাণে ফুল হয়, পাশাপাশি তারা থাকে, হাওয়া হচ্ছে, ঝড় হচ্ছে, বাতাস হচ্ছে, তাহলে কি হলো, একটা ফুলের সাথে আর একটা ফুল ঘষা খেলো, এইভাবে হয়ে যাবে, একটা ফুলের স্টেমেন থেকে আর একটা ফুলের পিস্টিলে গিয়ে লাগবে। সো এটা কিন্তু ন্যাচারালি হয়, এটাকে আর্টিফিশিয়াল কোনো কাজের দরকার পড়ে না। সো সেলফ পলিনেশনের মধ্যেও ভালো একটা ব্যাপার, যদি সেলফ পলিনেশনের মধ্যে যদি তুমি ক্রস পলিনেশনের ব্যাপারটা খুঁজতে চাও, তাহলে সেইটাকে বলবা জাইটনোগ্যামি। ওকে, এবার এটার নোট আমি লিখে দিচ্ছি, আশা করছি এটা আমরা বুঝতে পেরেছি। ওকে না? ওকে, চলো নোট লেখো এবার, তাহলে হেডিং লাগিয়ে দাও। এবার লেখো অটোগ্যামি। অটোগ্যামি হচ্ছে, লেখো পোলেন গ্রেনস। আচ্ছা, কোথাও কোথাও শুধু পোলেনও লেখা থাকতে পারে, পোলেন গ্রেনস বা পোলেন একই কথা, পরাগরেণু যেটাকে বাংলায় বলে। তাই লেখো পোলেন গ্রেনস ইজ ট্রান্সফার্ড to the stigma of the same flower। আচ্ছা, এটা এমনটা লেখো তো, পোলেন গ্রেনস is transfer from the anther to the stigma of the same flower। এই জায়গাটা এইটুকু একটু অ্যাড করো, তাহলে পোলেন গ্রেনস ইজ ট্রান্সফার্ড ফ্রম দ্য অ্যান্থার টু দ্য স্টিগমা অফ দ্য সেম ফ্লাওয়ার। একই ফুলের মধ্যে অ্যান্থারের থেকে পোলেন গ্রেনস স্টিগমাতে গিয়ে পড়লে সেটাকে বলা হয় হচ্ছে অটোগ্যামি। নাম্বার 2 কি ছিল? জাইটনোগ্যামি। তো জাইটনোগ্যামি মানে হচ্ছে একই গাছের মধ্যে একটা ফুলের অ্যান্থার থেকে আর একটা ফুলের স্টিগমাতে পলিগ্রেন্সকে যাওয়াটা হচ্ছে জাইটনোগ্যামি। অর্থাৎ লেখো পোলেন গ্রেনস ইজ ট্রান্সফার্ড from anther of one flower to the stigma of another flower on the same flowering tree বা প্লান্ট লেখো, ট্রি লেখা যাবে না, সেম প্লান্ট, কারণ সব উদ্ভিদ তো আর প্লান্ট ট্রি নয়, প্লান্ট। তাহলে পোলেন গ্রেনস ইজ ট্রান্সফার্ড ফ্রম অ্যান্থার অফ ওয়ান ফ্লাওয়ার টু দ্য স্টিগমা অফ অ্যানাদার ফ্লাওয়ার অন দ্য সেম ফ্লাওয়ারিং প্লান্ট। একই ফ্লাওয়ারিং প্লান্ট, একই ফুল গাছ থেকে একটা ফুলের স্টিগমা থেকে অ্যান্থার থেকে পোলেন গ্রেনস আর একটা ফুলের স্টিগমাতে যে পলিনেশন হয় সেটাকে বলা হয় জাইটনোগ্যামি পলিনেশন। আর একই ফুলের মধ্যে অ্যান্থার থেকে পোলেন গ্রেন স্টিগমাতে যাওয়া সেটা হচ্ছে অটোগ্যামি পলিনেশন। ক্লিয়ার? গেল। এবার ক্রস পলিনেশনটা দেখবে এবার। তাহলে ক্রস পলিনেশন ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্স এর ক্ষেত্রে হয়। সো এইটুকু নোট হয়েছে, মুছে দেবো? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার, মুছে দিন। বেশ, চলো এবার ক্রস পলিনেশন হেডিং লাগাও। ক্রস পলিনেশনে কি হচ্ছে, এটা কোথায় দেখতে পাওয়া যায়? ফাউন্ড ইন ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্স।
ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্সদের মধ্যে এটা দেখতে পাওয়া যায়। নাও ক্রস পলিনেশন সবার প্রথমে দুটো দিক থেকে বা দুটো আঙ্গিক থেকে ভাবতে হবে। একটা আঙ্গিক হচ্ছে এটা তো আমাদের নোট করা হয়েছে না, এই নোটটা করলাম হ্যাঁ তো? স্যার, ওই ফ্যাক্টর গুলো তো, হ্যাঁ হ্যাঁ দ্য বেসিস অফ প্ল্যান্টস। হ্যাঁ 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 হয়েছে। আচ্ছা তাহলে আমরা কি করব, এটা সাব পয়েন্ট করি, এটা তো হয়েই গেছে, এটা সাব পয়েন্ট করি। দাঁড়াও, নোট লিখছি, মানে ওটা আমাদের ডায়াগ্রামটা প্রস্তুত হয়েছে, এবার সম্পর্কে লিখছি আর কি। তাহলে সাব পয়েন্ট করো। ক্রস পলিনেশনের সাব পয়েন্টের মধ্যে কি আসছে? অন দ্য বেসিস অফ প্লান্টসের বেসিসে আমাদের এই পলিনেশন দেখছি। এখানে এক দাগের মধ্যে কি দেখছিলে? অ্যালোগ্যামি, তাই না? অ্যালোগ্যামি দেখছিলে না? হোয়াট ইজ অ্যালোগ্যামি? দেখো অ্যালোগ্যামি মানে হচ্ছে যে আচ্ছা লেখো, আগে লেখো দ্য ট্রান্সফার অফ pollen grains from anther, anther, from anther of one plant to the stigma of a flower of another plant of the same species, ওকে, কি বুঝলে এবার? এটা হচ্ছে, মনে করো যে এইটা একটা ফুলের গাছ, এখানে একটা ফুল ধরেছে, ঠিক আছে, এরকম একটা ফুল ধরেছে, আর এই একই জাতীয় গাছ, একই স্পেসিসের গাছ এখানে আরেকটা আছে, ঠিক আছে। তো এইখান থেকে আরেকটা ফুল ধরেছে মনে করো, এখান থেকে এখানে যাওয়া একই স্পেসিস। মনে করো এরকম কোনোদিন হয় না, মাথায় রেখো, এরকম কখনো হয় না যে আম গাছের ফুল জাম গাছে গিয়ে পড়বে তো জাম গাছে আম হবে, এরকম কোনো দিন হয় না। সো সেম স্পেসিসের হয়, মনে রাখবে। আর যখন এটা করা হয়, মানে আম গাছের ফল জাম গাছে ফলানো হবে, এই ধরনের কাজ কারবার যদি হয়, এটা আর্টিফিশিয়াল ওয়েতে হবে, সাইন্টিফিক ওয়েতে হবে, সেটাকে বলা হবে 2 নম্বর, দ্যাট ইজ হাইব্রিডাইজেশন। তাহলে হাইব্রিডাইজেশন ইজ নট আ ন্যাচারাল প্রসেস, সবার প্রথমে কথা এটা যে ইট ইজ। আচ্ছা সবার আগে বলো, অ্যালোগ্যামি বুঝতে পেরেছি তো আমরা? একই গোত্রের একটা গাছ থেকে একটা গাছের ফুলের রেণু আরেকটা গাছের ফুলের উপরে গিয়ে পড়েছে, দুটোই আম গাছ, এরকম আর কি ব্যাপারটা। তাহলে হাইব্রিডাইজেশন ইট ইজ নট ন্যাচারাল, এটি ন্যাচারাল নয়, আর্টিফিশিয়ালি লিখো, আর্টিফিশিয়ালি pollination, it is artificially বা artificial pollination through which only desired pollen grains are used for pollination and fertilization by respective scientists.
তাহলে বিজ্ঞানীদের দ্বারা একটা ফুলের পরাগরেণু অন্য কোনো গোত্রের কোনো ফুলের পরাগরেণুর সাথে মানে অভিউলের সাথে মিশিয়ে যে মানে ফার্টিলাইজেশন বা পলিনেশন করা হয় সেটাকে বলা হয় হাইব্রিডাইজেশন। তাহলে হাইব্রিডাইজেশন ইজ নট আ ন্যাচারাল প্রসেস। তাহলে আমরা ক্রস পলিনেশনের একটা পার্ট বুঝতে পারলাম। ক্রস পলিনেশন মানে একটা গাছের ফুলের থেকে আরেকটা গাছের ফুলে রেণু মানে পরাগ মিলন যখন হয় তখন সেটাকে বলা হয় অ্যালোগ্যামি। অবশ্যই সেটা সেম স্পেসিসের হতে হবে। আর একটা বললাম হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন ন্যাচারাল প্রসেস নয়। রেসপেক্টিভ সায়েন্টিস্ট যারা থাকে, বিজ্ঞানী যারা থাকে, তারা তাদের গবেষণার মাধ্যমে এক ফুলের থেকে আরেক ফুলে করা পলিনেশন ঘটায়। যেভাবে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা বিভিন্ন প্রকার ধানের নাম শুনেছো তো, যেটা মানে BR18 আরো কি কি ধান আছে না, B20 তারপর স্বর্ণ এসব। হ্যাঁ, তো এই যে ধান টানগুলো রয়েছে, এই ফলন বৃদ্ধি করার জন্য এই হাইব্রিডাইজেশন প্রসেসটাকে ইউজ করা হয়, মাথায় রেখো। তো ইট ইজ নট ন্যাচারাল, ইট ইজ ডান ইন ল্যাবরেটরিজ থ্রু রেসপেক্টিভ সায়েন্টিস্টস। ওকে, হয়েছে এটা, এটুকুন হয়েছে। নাও এবার আমরা দেখব ক্রস পলিনেশন অন দ্য বেসিস অফ ফ্যাক্টর। সো এইটুকুন তাহলে মুছে দেব, মানে এই সাব পয়েন্ট 1 হয়ে গেল। এবার সাব পয়েন্ট 2 দেখব, যে ক্রস পলিনেশন অন দ্য বেসিস অফ ফ্যাক্টরস। সো এটা মুছে দেব। হ্যাঁ স্যার। ওকে, চলো তাহলে ওই সাব পয়েন্টের মধ্যে লিখবা যে অন দ্য বেসিস অফ ফ্যাক্টরস। ফ্যাক্টরসের ওপরে বেস করে আমাদের পলিনেশন হবে। এই ফ্যাক্টরসের উপরে বেস করে আবার এর মধ্যে সাব পয়েন্ট ক্রিয়েট হবে একটা, তাই না? অ্যাবায়োটিক ফ্যাক্টরস, অ্যাবায়োটিক ফ্যাক্টরসের মধ্যে এক দাগ দিয়ে লিখবে হাইড্রোফিলি না, হোয়াট ইজ হাইড্রোফিলি? হাইড্রোফিলি হচ্ছে, দেখো হাইড্রো কথার অর্থ কি বলো দেখি? জল। হাইড্রো মানে হচ্ছে ওয়াটার, জল। তাহলে হাইড্রোফিলি মানে এই যে অ্যাবায়োটিক ফ্যাক্টরস মানে কি? অ্যাবায়োটিক ফ্যাক্টরস মানে অজৈব ফ্যাক্টরসকে বাংলায় কি বলে? অজৈব ঘটক নাকি? উপাদান। যাই হোক, ঘটক বা উপাদান, অজৈব উপাদান বা অজৈব ঘটক দ্বারা যখন পলিনেশন হচ্ছে, তাহলে হাইড্রোফিলি মানে কি? এই পলিনেশন কার মাধ্যমে হবে? জল দিয়ে হবে। অর্থাৎ এখানে লেখো পলিনেশন ডান বাই ওয়াটার। এখানে জলের মাধ্যমে পলিনেশন হবে, ঠিক আছে? তাহলে এটা কোথায় হতে পারে? এদের এক্সাম্পল কি কি? হাইড্রোফিলি কাদের মধ্যে দেখতে পাবো? লিলি। অ্যাকোয়াটিক যারা প্লান্টস রয়েছে, অর্থাৎ অ্যাকোয়াটিক প্লান্টস, জলজ উদ্ভিদ যেগুলো রয়েছে তাদের মধ্যে দেখতে পাবো এটা অ্যাকোয়াটিক প্লান্টস। এটা দেখতে পাবো লোটাসের মধ্যে, হ্যাঁ লোটাস। এটা দেখতে পাবো তোমার ট্রাপা নামে এক ধরনের প্লান্টের মধ্যে, ট্রাপা দেখতে পাবো। এই যে এক্সাম্পলগুলো লিখছি না, এগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে কিন্তু। ভ্যালিসেনেরিয়া SNERIA, ভ্যালিসনেরিয়া। তারপর পোটামোজেটন, তারপরে আছে আরেকটা আছে সালভিরিয়া ETC। তাহলে এগুলোর মধ্যে হাইড্রোফিলি দেখতে পাওয়া যায়। তাহলে হাইড্রোফিলি মানে কি? পলিনেশন ডান বাই ওয়াটার। 2 নাম্বার, অ্যাবায়োটিক ফ্যাক্টরস দুটো আছে, একটা হচ্ছে জল আর একটা হচ্ছে বাতাস। তাহলে বাতাসের দ্বারা যেটা হয় সেটাকে কি বলে? অ্যানিমোফিলি। তাহলে অ্যানোমোফিলিটা, অ্যানিমো কথার অর্থ কি? অ্যানিমো কথার অর্থ হচ্ছে এয়ার বা উইন্ড। তো বলো দেখি, বাতাসের পরিমাপ করার যন্ত্র, বাতাসের মাপার যন্ত্রের নাম কি?
অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার, তাহলে সেটা কোত্থেকে এসছে? এই অ্যানিম থেকে এসছে। অ্যানিমো, অ্যানিমো মানে এয়ার বা উইন্ড। তাহলে অ্যানিমোফিলি মানে কি? এখানে পলিনেশন হবে কার মাধ্যমে? পলিনেশন ডান বাই এয়ার, বাতাসের মাধ্যমে পলিনেশন হবে। তাহলে এদের এক্সাম্পল লেখো। যেমন এদের মধ্যে যত ধরনের একবীজপত্রী ঘাস আছে, সেই একবীজপত্রী ঘাসের মধ্যে এটা হবে। হ্যাঁ, তাহলে লেখো মনোকট, মনোকট গ্রাস, মনোকট গ্রাসেস, মনোকট ঘাসের মধ্যে হবে। ভুট্টা, মেইজ, জিজ্ঞেস করে কার মধ্যে অ্যানিমোফিলি দেখতে পাওয়া যায়? অ্যানিমোফিলি পলিনেশন কার হয়? ভুট্টার হয়। মনোকট গ্রাসের হয়। তারপর জোয়ারের হয়, জোয়ার। তারপরে হয় হচ্ছে গম, হুইট। তারপরে হয় হচ্ছে তোমার সুগার কেন, আখ, সুগার কেন। তারপরে তোমার হয় হচ্ছে ব্যাম্বো, বাঁশ, ব্যাম্বু, হ্যাঁ, ইটিসি। এইগুলোর মধ্যে কি হয় না? অ্যানিমোফিলি হয়, অ্যানিমোফিলি। অর্থাৎ বাতাসের মাধ্যমে এদের পরাগরেণু এক ফুল থেকে আর এক ফুলে গিয়ে পড়ে এবং এইভাবে এদের পলিনেশন হয়। ঠিক আছে, এটুকুন হলো। নাও এবার আমরা দেখব। স্যার হ্যাঁ বলো বলো। বলছি স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো, শুনছি। কোশ্চেন ছিল যে এই বাঁশ গাছের যে হ্যাঁ স্যার বলছি বাঁশ গাছের যে ফলটা মানে ইয়াটা ফুলটা হয় সেটা থেকে যে একটা চাল হয়, তো সেই সেটাকে অ্যাকচুয়ালি চাল বলে যারা বিক্রি হচ্ছে চাল বলে, তো ওটা কি অ্যাকচুয়ালি চাল না অন্য কিছু? দেখো বিষয়টা হচ্ছে যে ঠিকই বলছো। বাঁশ গাছের যে ফলটা হয়, বাঁশের যে বীজটা হয়, সেই বীজটা দেখতে একদম ধানের মতনই হয়, সাইজ একটু ছোট হয়। এই যে আমি ছবি এঁকেছি, এই যে ধান, ধান যেরকম হয়, অ্যাকচুয়ালি ধান নয়, গম, গম, ধান নয়, গম। বাঁশ গাছের যে বীজটা হয় সেটা গমের মতো হয়, বুঝতে পারছো? গমের মতো এরকম, কিন্তু ছোট ছোট হয় সাইজে। হ্যাঁ স্যার একটু লম্বা। হ্যাঁ, একটু লম্বা লম্বা ছোট ছোট সাইজের হয়, গমের মতন হয় দেখতে হয় বাঁশ গাছে। তো এখন ঘটনা হচ্ছে বাঁশ গাছের ফল পর্যন্ত পৌঁছানো, হ্যাঁ, এটা একটা খুব টাফ ব্যাপার। একটা ঝাড় তার বহু বছর বয়স যদি হয়, তাহলে গিয়ে যদি কোনো বাঁশ না কাটা থাকে, কোনো বাঁশ এমন একটা পরিস্থিতিতে রয়েছে, এমন ভেতরে রয়েছে এটাকে কাটা সম্ভব নয়, সেই সমস্ত মানে ভুল ভবিষ্যৎ দুই একটা বাঁশ গাছে, একটা বাঁশ ঝাড়ের দুই একটা বাঁশ গাছে বাঁশের ফুল বা ফল হয়। তো সেই ক্ষেত্রে সেটা থেকে চাল তৈরি করা এটা অনেক বেশি কষ্টসাধ্য এবং কঠিন। এটা সবসময় অ্যাভেলেবেল নয়। তো বাজারে যেগুলো বিক্রি হয় কিছুটা অরিজিনাল হতেও পারে, আবার কিছুটা তৈরি করা হতেও পারে। আমি যদি তোমাকে বলি, গম যখন ঝাড়াই মাড়াই করা হয়, অর্থাৎ গমের যখন হারভেস্টিং হয়, তো গমের হারভেস্টিং এর সময় তোমরা যদি খেয়াল করো, অনেক ধরনের ছোট 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 গমের দানা পাওয়া যায়। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, ওই কোম্পানিটা নেই, তাই এই কোম্পানিটা নিয়েছি। ওই কোম্পানির থেকে এই কোম্পানিটা ভালো। হ্যাঁ, তোমার প্রেসক্রিপশনটা বের করো, তারপর দেখো সেম জিনিস। ওকে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা দাম দেখো আগে, আর ওটার দাম দেখো আগে, তারা বুঝতে পারবে। আচ্ছা, চলো, কি বলছিলাম যেন, কি বলছিলাম? স্যার গমের ব্যাপারটা বলছিলেন। ও হ্যাঁ, সেই গমগুলো তুমি দেখবে যে একদম সেম লাগে, এই বাঁশের ফলের ইয়ে মতন লাগে। তো ওরকম হতেও পারে একটা ভুংভাং জিনিস। তো বাঁশের চাল, কেউ আমাদের ক্লাসে আছে কজন দেখেছো? কিন্তু দাম অনেক মানে কজন দেখেছে আমি একটু স্যার, জিজ্ঞেস করি। হ্যাঁ বাজারের দাম কিন্তু অনেক। বাঁশের ফুল আমি দেখেছি, এটা শিওর। হ্যাঁ, মানে বাঁশের এই যে চালটার কথা বলছো, এটা কজন দেখেছো? আমি দেখেছি। স্যার ফুলটা দেখেছি, চালটা দেখতে পাইনি। হ্যাঁ, আমার ছোটবেলায় দেখেছি, বাঁশের চালটাও আমি দেখেছি, কিন্তু ওটা আমার আমার দাদু বাড়িতে বাঁশের ইয়ে আছে, ঝাড় আছে। তো ওইখানে ছোটবেলায় আমার মামারা ওটা পারতো আর কি, ওইগুলোকে।
অনেক কষ্ট করে উপরে উঠে কেটে বাঁশের মাথা কেটে আগা কেটে নামিয়ে নিয়ে নিয়ে আসতে হতো। তো সেই ছোটবেলায় আমি দেখেছি ওইগুলো, কিন্তু ওটা তো পাওয়া সম্ভব নয়। মানে আমার তারপর থেকে এতদিন আমার বয়স হয়ে গেল, কোনোদিন শুনলাম না যে সেই ঝাড়, এখনো সেই ঝাড়গুলো রয়েছে বাঁশের, তো সেখানে তো এখনো কোনোদিন দেখলাম না যে এই বীজ হয়েছে। তো বাঁশের ফুল দেখা তো একটা, কি বলে এটাকে, ডুমুরের ফুল দেখা আর বাঁশের ফুল দেখা একটা অসাধ্য ব্যাপারের মতো আর কি। ওকে, ঠিক আছে, চলো। তাহলে আমাদের অ্যাবায়োটিক ফ্যাক্টরসের মধ্যে দুই ধরনের পলিনেশন হয়, একটা হাইড্রোফিলি মানে যার জলের মাধ্যমে যেটা হয়। জলের মধ্যে তোমরা যদি কেউ বিলে যেয়ে থাকো, বিল, খাল, বিল, এই সমস্ত জায়গায় যদি যেয়ে থাকো, বিশেষ করে বিলের মধ্যে যদি যেয়ে থাকো, এই যে বর্ষা হয়েছে এই সময় দেখবে জলের উপরে না গুড়ি 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 রেণু ভেসে বেড়ায়, অর্থাৎ এক উদ্ভিদ থেকে আর এক উদ্ভিদে পৌঁছায়, এক গাছ থেকে আর এক গাছে পৌঁছায়, এটা হচ্ছে হাইড্রোফিলিক। ওকে, নাও এবার আমরা দেখব বায়োটিক ফ্যাক্টরসকে দেখব। তাহলে আমাদের সাব টপিকের মধ্যে বায়োটিক, সাব টপিকের মধ্যে লেখো বায়োটিক ফ্যাক্টরস। বায়োটিক ফ্যাক্টরস, বায়োটিক ফ্যাক্টরসের মধ্যে আমরা 6টা ফ্যাক্টরের নাম লিখব, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে। 1 নাম্বার, এটাকে বলা হয় এন্টমোফিলি, বুঝতেই পারবে, নাম শুনলেই বুঝতে পারবে। এন্টমোফিলি, বলো এন্টমোফিলি কিভাবে হবে পলিনেশন, বলে ফেলো। এন্টমো মানে কি? এন্টমো মানে কি? এন্টমো মানে ইনসেক্টস, আর ইনসেক্টস এর স্টাডিকে কি বলে? এন্টমোলজি বলে না? স্যার এন্টোমোলজি। হ্যাঁ, তাহলে এন্টমোফিলি মানে কি? পলিনেশন, পলিনেশন done by insects, pollination done by insects, pollination done by insects। চলো 2 নাম্বার, ম্যালাকোফিলি, ম্যালাকোফিলি। নাও what is ম্যালাকোফিলি? ম্যালাকোফিলি জানতে গেলে আমাকে আগে বলো দেখি, ম্যালাকোলজি কার স্টাডিকে বলে? ম্যালাকোলজি স্টাডি অফ স্নেলস, স্নেলস শামুক, স্টাডি অফ স্নেলস কে বলা হয় ম্যালাকোলজি। তাহলে বলো ম্যালাকোফিলি কার মাধ্যমে হবে? পলিনেশন ডান বাই স্নেলস, শামুকের মাধ্যমে যে পলিনেশন হয় সেটা হচ্ছে ম্যালাকোফিলি। 3 নাম্বার, এই 3 নম্বরটাকে বলা হয় কাইরোটেরিফিলি, কাইরোটেরোফিলি, কাইরোটেরোফিলি, কাইরোটেরোফিলি। আচ্ছা, কাইরোটেরোফিলি আমায় বলো তো কাইরোলজি কার স্টাডি? কাইরোলজি, কাইরোলজি হচ্ছে স্টাডি অফ ব্যাটস, বাদুর, বাদুর চেনো তো, বাদুর, স্টাডি অফ ব্যাটস, বাদুরের স্টাডিকে কাইরোলজি বলে। তাহলে কাইরোটেরোফিলি কার মাধ্যমে হবে? পলিনেশন বাদুরের মাধ্যমে হবে, পলিনেশন ডান বাই ব্যাটস, বাদুর। পরীক্ষায় জিজ্ঞেস করে বাদুর রাত্রে, বাদুর তো রাতে, বাদুর যে রাতে দেখে, নিশাচর প্রাণী, সে কিসের মাধ্যমে দেখে? মনে রাখবে বাদুর আল্ট্রাসনিক ওয়েভ ক্রিয়েট করে, মনে রাখবে বাদুর আল্ট্রাসনিক ওয়েভ ক্রিয়েট করে, তার মাধ্যমে সে সমস্তটা দেখতে পায়, ঠিক আছে, বা সেন্স করতে পারে। আল্ট্রাসনিক ওয়েভ, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে কিন্তু বাদুরের সাথে, মনে রাখবে এটা। তাহলে কাইরো বলে দিলাম, কাইরোলজি স্টাডি অফ ব্যাটস। তারপর আছে অর্নিথোফিলি, অর্নিথোফিলি। নাও হোয়াট ইজ অর্নিথোফিলি? অর্নিথোফিলি মানে হচ্ছে যেখানে পাখিদের দ্বারা, অর্নিথো মানে কি? বার্ডস, অর্নিথোলজি কাদের স্টাডি? অর্নিথোলজি,
হ্যাঁ, অর্নিথোলজি স্টাডি অফ বার্ডস, বার্ডসদের স্টাডিকে বলে। তাহলে অর্নিথোফিলি কাদের দ্বারা হবে? পলিনেশন, পলিনেশন ডান বাই বার্ডস, পাখিদের দ্বারা পলিনেশন হবে এখানে। আচ্ছা, 5 নম্বরটাকে মনে রাখবে, অফিওফিলি, অফিওফিলি, অফিওফিলি। আচ্ছা বলো দেখি কোথায় লিখবো বলো তো, এখানে লিখে দিই। অফিওলজি কার স্টাডিকে বলে? অফিওলজি, অফিওলজি কার স্টাডিকে বলে? স্টাডি অফ স্নেক, স্টাডি অফ স্নেক। তাহলে অফিওলজি কার মাধ্যমে হবে? পলিনেশন, পলিনেশন ডান বাই স্নেক। সাপের দ্বারা যে পলিনেশন হয় সেটাকে বলা হয় অফিওফিলি, অফিওফিলি। লাস্ট 6 নাম্বার, এক্সাম্পল কি হবে? এর কোনো এক্সাম্পল নেই, এটা পরে এক্সাম্পল জিজ্ঞেস করে না। কোন বনবাদারের কোন ফুল ফলের সাথে মানে বুঝতে পারছো, সাপে পলিনেশন করছে, তার মানে কোন বনবাদারের ফুল কোনোদিন জিজ্ঞেস করবে না এগুলো। ওকে, সো ডোন্ট ওয়ারি। আর আমাদের চারিপাশে যা ফুল দেখো সেগুলো এন্টোমোফিলি হতে পারে। হ্যাঁ, কোন গাছের কোন ফুল কিভাবে পলিনেশন হবে এটা জিজ্ঞেস করবে না এগুলো। এগুলো শুধু জিজ্ঞেস করবে যে অ্যান্টোমোফিলি, বা এরকম জিজ্ঞেস করবে যে পতঙ্গ দ্বারা পলিনেশন হয় যে পদ্ধতি, সেই পদ্ধতির নাম কি? দ্যাট ইজ অ্যান্টোমোফিলি। স্নেলসদের দিয়ে যে পলিনেশন হয় তাকে কি বলে? ম্যালাকোফিলি। ব্যাটসদের দিয়ে যে পলিনেশন হয় তাকে কি বলে? কাইরোটেরোফিলি। বার্ডসদের দিয়ে যে পলিনেশন হয় তাকে কি বলে? অর্নিথোফিলি। স্নেক দিয়ে যে পলিনেশন হয় তাকে কি বলে? অফিওফিলি। এরকম জিজ্ঞেস করবে, ফুল টিল জিজ্ঞেস করবে না। আচ্ছা, আরেকটা লাস্ট হচ্ছে তোমার মাইরম্যাকোলজি, মাইরমেকোফিলি, মাইরমেকোফিলি। আচ্ছা, মাইরমেকোফিলি মানে এইখানে মাইরমেকোলজিটাও আছে, মাইরমেকোলজি। এই মাইরমেকোলজি কার স্টাডিকে বলে বলো তো? মাইরমেকোলজি স্টাডি অফ অ্যান্টস, স্টাডি অফ অ্যান্টস, পিঁপড়ে। অর্থাৎ এখানে পলিনেশন কার দ্বারা হবে? পিঁপড়ের দ্বারা হবে। পলিনেশন ডান বাই অ্যান্টস, পিঁপড়েদের দ্বারা হবে, পিঁপড়ে, পিঁপড়ে। ঠিক আছে, তাহলে কোন গাছে গিয়ে কে কোনটা করবে এটা কি জানবো নাকি আমরা? এটা জিজ্ঞেস করে না এটা। হ্যাঁ, আশা করছি আমরা এই পর্যন্ত পড়ে ফেললাম। তাহলে আজকে আর আগে যাব না। তাহলে এর পরের পার্ট থেকে আমরা কি দেখবো বলতো? আমাদের নেক্সট পার্ট আমরা যেটা এই প্লান্ট মরফোলজিতে আমাদের নেক্সট পার্ট যেটা পড়ে রইল, সেই পার্টটাকে আমরা বলবো যে ফরমেশন অফ ফ্রুটস, ফরমেশন অফ ফ্রুটস। এই ফরমেশন অফ ফ্রুটসটা টপিকটাকে আমরা আগামী দিন কমপ্লিট করব। কমপ্লিট করে তারপরে আমরা প্লান্ট হরমোনস পড়বো, অ্যান্ড দেন প্লান্ট ডিজিজ পড়লে বায়োলজি আমাদের ফিনিশ হয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি আর 2 কি 3টে ক্লাসে আমাদের বায়োলজি শেষ হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, না কি বলো? হ্যাঁ স্যার, স্যার। ঠিক, 10:30 বেজে গেছে, আজকে এই পর্যন্ত থাকুক। ঠিক আছে, সবাই খুব খুব ভালো থেকো। ওকে, গুড নাইট।